আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে অপরিচিত গল্পের এ টু জেড নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আমাদের ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমরা অপরিচিত গল্পের এ টু জেড জানবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা কিন্তু কথা না বাড়িয়ে কিন্তু সরাসরি দ্রুত প্রশ্নের অ্যানালাইসিসে কিন্তু চলে যাব। দেখো, আমাদের সর্বপ্রথমে যারা 26 এবং 27-এর স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য হতে পারে এটা একটা জীবনের সবচাইতে বড় মূল্যবান একটা ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে অপরিচিত গল্প থেকে এ টু জেড যেখান থেকে প্রশ্ন করুক না কেন তোমরা ইনশাল্লাহ কমন পাবে। এখন আমরা কিন্তু অপরিচিত গল্পের মূল কাহিনীটা আগে জানবো। অপরিচিত গল্পের মূল কাহিনী জানার পরে আমরা কি করব, কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব এবং কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করব। আমরা তো জানি মূলত অপরিচিত হোক বা যেখান থেকে গদ্য পদ্য বা উপন্যাস, সবখান থেকে কি হয়, কিছু এমসিকিউ হয় এবং সৃজনশীল প্রশ্ন হয়। আমরা সৃজনশীল প্রশ্নও সলভ করব আজকে এবং এমসিকিউ যেখান থেকে আসে আমরা সেই প্রশ্নগুলোরও আজকে সলভ করব। অপরিচিত গল্পেও মূলত একটি যৌতুক প্রথা নিয়ে কিন্তু মূলত লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প, যেখানে মূলত যৌতুককে যে মানুষ কি ভাবে, যৌতুক ছাড়া কোনো মেয়ে বিয়ে হবেই না এমন কিছু আমাদের প্রচলিত হয়েছে, কিন্তু এই অপরিচিত গল্প আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আসলে কিন্তু যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে কিভাবে লড়াই করতে হবে সেটা কিন্তু এই অপরিচিত গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছে। মূলত আমরা আজকে অপরিচিত গল্পের ফুল টপিকটা দেখব, আর আমরা কিন্তু এ টু জেড সকল প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের ক্লাস থেকে কিন্তু দিয়ে দিতে পারবো। যারা যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবে, যারা ক্লাসটা দেখবে, তারা কিন্তু 100% ইনশাল্লাহ অপরিচিত গল্প থেকে একটা না একটা প্রশ্ন যদি আসবে, এটা আমরা জানি যে অপরিচিত গল্প থেকে প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমার বাদ যাবে না, কারণ এমন সুন্দর করে আমরা আজকে উপস্থাপন করব এই অপরিচিত ক্লাসটা। দেখো, আমরা প্রথমে একটু দেখি যে আমাদের প্রথমে কি রয়েছে। দেখো, তোমরা যারা 2026 এবং 27-এর স্টুডেন্ট রয়েছো, যারা এইচএসসি 2026 এবং 27-এ পরীক্ষা দিবা, তোমরা কিন্তু খুব দ্রুতই কিন্তু তোমাদের পরীক্ষা সামনে চলে এসেছে, কিন্তু তোমাদের পক্ষে ফুল সিলেবাস শেষ করা কিন্তু কখনোই এখন আর সম্ভব না, কারণ সময় মাত্র আর আছে কয়েক মাস। এজন্য আমরা একটা সিলেবাস আমরা এখান থেকে লিখে রাখবো আজকে। এই যেখান থেকে মূলত যে প্রশ্নগুলো একটু বেশি হয়, কোন কোন গল্প থেকে বা কোন কোন গদ্য, কোন কোন পদ্য বা উপন্যাস থেকে হয়, সেইগুলো কিন্তু একটা কিন্তু তোমার মূলত হচ্ছে আমরা সিলেবাস করে নিয়েছি, যে সিলেবাসটা থেকে মানে প্রশ্ন আসবে। দেখা যাক, আমরা আগে বুঝে নেই যে আমরা আগে কোন কোনগুলো পড়বো, মানে কোন কোন টপিকের গল্প কবিতা এগুলো পড়বো। দেখো, গদ্য থেকে তোমার 4টা প্রশ্ন থাকবে। গদ্য থেকে 4টা প্রশ্নের ভিতরে তুমি কি করতে হবে, 2টা প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। এবং এখানে রয়েছে পদ্য, পদ্য থেকে থাকবে 3টা, তোমাকে দিতে হবে 2টা। দেখো, দুই দুই কয়টা, 4টা। আমরা জানি সৃজনশীল আসে কয়টা, 7টা। 7টা সৃজনশীল এবং 30টা হয় এমসিকিউ। আমরা এখান থেকে যদি এই গদ্য থেকে যদি আমরা এইগুলো সবগুলো পড়ি, কি কি রয়েছে, অপরিচিতা, তারপর রয়েছে বিলাসী, তারপর রয়েছে অর্ধাঙ্গিনী, তারপরে জৈবনের গান, তারপর রয়েছে জীবন ও বৃক্ষ, তারপরে রয়েছে মাসি পিসি, তারপর রয়েছে রেইনকোট এবং নেকলেস। আমরা যদি এখানে যে 8টা রয়েছে গদ্য, এই 8টা গদ্য যদি শেষ করতে পারি অল্প সময়ের ভিতরে, মানে একটা গোছানো আমাদের প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখান থেকে দেখবা যে প্রশ্ন হয় এইগুলো থেকে প্রশ্ন হয়। এখন আসি আমরা পদ্মতে। আমাদেরকে পদ্ম থেকে কিন্তু 2টা প্রশ্নের উত্তর করা লাগবে। দেখো, আমরা যেহেতু সময় কম, আমাদের শর্ট যে একটা সিলেবাস সেটা আমরা কিভাবে ফলো করব। 1 নম্বরে, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। দেখো, আমরা অল্প সময়ের ভিতরে গোছানো একটা পড়া কিন্তু শেষ করে ফেলবো যদি আমরা এগুলো পড়তে পারি। তোমরা
3 স্টার দিয়ে রাখতে পারো এগুলোকে, কারণ এগুলোকে তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেভাবে হোক এগুলোই তোমরা পড়বা। এখান থেকে তোমাদেরকে কিন্তু 100% পাস মার্কটা কিন্তু তোমরা তুলতে পারবা। দেখো আজকে আমরা শুরু করব সর্বপ্রথমে অপরাজিতা, তারপরে আমরা আস্তে আস্তে বিলাসী, অর্ধাঙ্গিনী, জৈবনের গান, এগুলো কিন্তু সবগুলো আস্তে আস্তে আমরা সলভ করব। দেখো আজকে আমাদের যেহেতু অপরিচিত গল্প নিয়ে কথা, আমরা অপরিচিত গল্পেতে চলে যাই। দেখো আবার একটা যে সিলেবাসের কথা বললাম, সিলেবাসের একটা ব্যাপার আছে এখানে, একটা ওই সিলেবাসটা অনুযায়ী আমাদের সহপাঠ থেকে যে উপন্যাস বা নাটক থেকে হয়, এখানে দেখো থাকে প্রশ্ন কয়টা, দুইটা প্রশ্ন থাকে, এর ভিতরে আমাকে একটা করা লাগবে। উপন্যাস থেকে আবার নাটকে থাকে কয়টা, তাও দুইটা, তাও এখান থেকে আমাকে কয়টা করা লাগবে, একটা করা লাগবে। এখন দেখো আমরা অপরিচিততে চলে যাই। অপরিচিততে প্রথমে রয়েছে আমাদের লেখক পরিচিতি। দেখো অপরিচিত লেখক হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জানবো সহজে। দেখো এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন হয়, এমসিকিউ যে সময় তোমরা প্রশ্ন উত্তর দিবা, তখন কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন হবে, বা অনেক সময় যে প্রশ্ন, জ্ঞানমূলক যে প্রশ্ন থাকে, সেখানে কিন্তু আমাদের এই লেখক পরিচিতি থেকে একটা না একটা প্রশ্ন থাকে। দেখো অপরিচিত গল্পের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7 মে 1861 খ্রিস্টাব্দে, 25শে বৈশাখ 1228 বঙ্গাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি গ্রহণ কোথায় করেন, মানে জন্মস্থানটা হচ্ছে জোড়াসাঁকো, কলকাতা, ভারত। তার ছন্দনাম হচ্ছে, আমরা জানি যে ভানু সিংহ ঠাকুর। এইগুলো কিন্তু আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম কি ছিল, ভানু সিংহ ঠাকুর, বা এভাবে আসে যে ভানু সিংহ ঠাকুর কার ছন্দনাম ছিল, এভাবে প্রশ্ন আসে। তারপর রয়েছে পারিবারিক তার পরিচয়। পিতামাতার চতুর্থদশ মানে 14তম সন্তান হচ্ছেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। পুত্রদের মধ্যে হচ্ছে তিনি অষ্টম। এখন অনেকে বলে যে এখন কেন আর রবীন্দ্রনাথ হয় না, মানে আগে যে রবীন্দ্রনাথ ছিল এখন পরে কেন রবীন্দ্রনাথ হয় না, কিন্তু এখন তো মাত্র সন্তান না একজন বা দুইজন, এজন্য কিন্তু এখানে কিন্তু 14তম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন যদি বাবা মা যদি 14তম সন্তান না নিতেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে আমরা পেতাম না। তারপর রয়েছে পারিবারিক পরিচয়। দেখো পিতামাতার চতুর্থদশ মানে 14তম সন্তান, তিনি অষ্টম পুত্র। পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি, অনেকে তাকে মহর্ষি নামেও ডাকতো। মাতার নাম সারদা দেবী, এবং তিনি মৃত্যুবরণটা করেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তিনি মূলত যেখানে জন্মগ্রহণ করেন, মানে যে বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক সেই বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যুবরণ করেন, তখন পুরো ভারত, পুরো দেশ মানে তাকে দেখবার জন্য, একবার এক পলক একটু দেখার জন্য ছুটে যাওয়া শুরু করলো। কিছুদিন আগে খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করলো, মানে মারা গেল, তখন কিন্তু সবাই তাকে দেখার জন্য গিয়েছে, কিন্তু দেখার ভাগ্য তো সবার হয়নি। কিন্তু ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা গেলেন, তখন সবাই দেখার জন্য ছুটে গিয়েছিলেন, কিন্তু সবাই দেখতে পারেননি তাকে। এখানে আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানলাম। এখন আমরা গল্পে চলে গেলাম। দেখো আমাদের গল্পে কি বলা রয়েছে, আজ আমার বয়স 27 মাত্র। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, আজ আমার বয়স 27 মাত্র। কত বয়স? 27। দেখবা যে প্রশ্ন 27 আছে। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবুও ইহার একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলেরই মতো, যাহার বুকের উপরে ভ্রমণ আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটিয়া ধরিয়া উঠিয়াছে। দেখো অনুপমকে কিন্তু একটা ফলের সাথে তুলনা করা হয়েছে, আমরা জানি। আমরা আস্তে আস্তে গল্পেতে যাচ্ছি, আর আস্তে আস্তে আমরা কিন্তু সব এখান থেকে শিখে তারপরে আমরা কিন্তু প্রশ্নে যাব। তারপর প্রশ্ন কিন্তু আমাদের কাছে কিন্তু কি হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। কারণ আমরা যদি মনোযোগ আমরা গল্পেতে দেই, যে গল্পটা ভালো করে যদি আমরা জানি, তাহলে আমাদের কাছে প্রশ্ন একদম সহজ মনে হবে। দেখা যাক পরবর্তীতে কি বলা রয়েছে, সেই ইতিহাসটুকু আকারে ছিল ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। ছোটকে যাহারে সামান্য বলিয়া ভুল করিন না, তাহারই ইহার রস
বুঝিবেন। এখন আমরা অনেকে এটা থেকে কিছুই বুঝতে পারতেছি না। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়া লিখিব। ছোটকে যাহার সামান্য বলিয়া ভুল করবেন না, তাহার ইহার রস বুঝিবেন। এখন কলেজের যতগুলো পরীক্ষায় পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেকে বেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং বাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রোহ করিল। এখন অনুপমকে নিয়ে, এগুলো তো মূলত হচ্ছে অনুপমকে নিয়ে লেখা, মানে অনুপমকে কিন্তু এই শিমুল ফুল ও বাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রোহ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। কে বলতেছে এগুলো? সবগুলো অনুপম বলতেছে। কিন্তু বয়স ইহা এক কথা ভাবিয়াছি, যতই জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়া প্রকাশ পায়। এগুলো কিন্তু সবগুলো অনুপমের কিন্তু মুখের বাণী, অনুপমে কিন্তু এগুলো বলা। তারপর রয়েছে, আমার পিতা এতকালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমিষ মাত্রই পান নাই, মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িয়েছেন সেই তার প্রথম অবকাশ। এখন এখান থেকে প্রশ্ন কি হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে, দেখেন এখান থেকে প্রশ্ন হতে পারে যে ওকালতি, তার পেশায় কি ছিল? ওকালতি ছিল, এটা মনে রাখা আমাদের খুব দরকার। পরবর্তী প্রশ্ন, এখানে অনেকগুলো কিন্তু নেওয়া আছে। মূলত আমরা কিন্তু এতগুলো সহজে, একদম সহজে কিন্তু আমরা ফুল টপিকসটা কিন্তু নিয়ে আসা, তারপর কিন্তু আমরা কিন্তু সলভ করবো এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো। এখানে বাবার বলা রয়েছে, আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমার যে ধনী এই কথা তিনি বলেও বলেন নাই। আমাকে বলিতে দেন না, শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করিয়েছি, সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজানের ছোট ভাইটি। দেখুন সুন্দর করে কিন্তু আমরা কিন্তু গল্পটা সাজিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হবে, আমরা এই জন্য কিন্তু আগে গল্পটাকে আগে আমরা রিভাইজ দিচ্ছি। আমার আসল অভিভাবক আমার মামা। এখন আমরা জানি অনুপমের আসল অভিভাবক ছিল কে? তার মামা। মূল কাহিনীটা কিন্তু তার মামাকে নিয়ে আমরা জানি। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। এখন এই প্রশ্ন তো হতে পারে, তার চেয়ে, অনুপমের চেয়ে তার মামার বয়স কত বছর বড়? তখন আমাদের উত্তরটা কি হবে? 6 বছর। এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন। কিন্তু ফল্লুর বাড়ির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুইয়া লইয়াছেন। তাহাকে না গড়িয়া এখানকার এক গন্ডুস রস পাইবার জোর নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। তার মামার কারণে সে আর কিছু ভাবনা তার ভাবিতে হয় না, সেটাই বলা হয়েছে। তারপর রয়েছে, কন্যার পিতা মাত্রে স্বীকার করিবেন আমি সৎ পাত্র। মানে অনুপম যে সৎ পাত্র সেটাই অনুপম বুঝিয়েছে, যে কন্যার পিতা তাকে দেখলেই স্বীকার করবে যে সে একজন সৎ পাত্র। আমাকটুকু পর্যন্ত খায়, মানে সরি তামাকটুকু পর্যন্ত খায় না, মানে সে কোনো ধূমপান করে না। সে একটা ভদ্র ছেলে, যেটা মানে একদম একটা ভদ্র ছেলের ভিতরে যেই গুণটা থাকে তার ভিতরে কিন্তু সেই গুণগুলো মূলত রয়েছে। তারপর রয়েছে, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতাও আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যার সহায় হন তবে এই সুলক্ষটি স্মরণ রাখিবেন। এগুলো সব অনুপমই কিন্তু বলতেছে। পরে অনেকেই বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। অনুপমের জন্য অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল। কিন্তু মামা, যিনি যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। মানে ঘটনাটা হচ্ছে, অনুপম যদি বিয়ে করে, অনুপমের মামার
মতটাই ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখন ধনির কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথায় হেট করিয়া আসিবে, এই তিনি চান। কিন্তু আসলে কিন্তু তার চরিত্রের ভিতরে ছিল একটা লোভনীয় একটা বিষয়, তার মামার চরিত্রের ভিতরে একটা ছিল লোভনীয় একটা বিষয়। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্তিক মর্যাদায় জড়িত, মানে টাকার প্রতি তার একটা যে আকাঙ্ক্ষা, মানে টাকার প্রতি তার একটা দুর্বলতা, সেটা কিন্তু এই অনুপমের মামার ভিতরে ছিল। তিনি এমন বেহায় চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবেন না। মানে তিনি এমন একটা বেহাই চায়, মানে অনুপমের মামায়, যে তার কিন্তু সে কিন্তু ধনী হবে না, কিন্তু টাকায় দিতে কোনো কৃপণতা করবে না, মানে তাকে টাকা দেবে, এরকম কিছু বলা হচ্ছে। তারপরে তিনি এমন বেহাই চান, দেখেন এইটুকু কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, যাহাকে শোষণ করার চলিবে, অথচ বাড়িতে আসিলে ঘুর ঘুর পরিবর্তনে বাধা হুকার হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। মানে মূলত হচ্ছে অনুপমের মামা যা বলবে তাই হবে, তার বেহাই কোনো প্রকার কোনো প্রতিবাদ করতে পারবে না, সে কিন্তু সেই রকম একজন লোক চাচ্ছিল, মানে অনুপমের বিয়ের জন্য। মানে অনুপমকে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিবে যাতে মেয়ের বাবা কখনো, মানে অনুপমের মামার মুখের উপর কথা না বলতে পারে, এবং অনুপমের মামা যা বলবে তাই হবে। কিন্তু অনুপমের মামাও ছিল একই ইয়ের লোক, যে অনুপমের মামা যা বলবে তাই হবে, সে কখনো ঠকতে রাজি না। মানে সবসময় সে কি করবে, সে মানে সবসময় জিততে চেষ্টা করতো, মানে সবসময় যে সে বড় এটা তিনি মনে করতো। আমার বন্ধু হরিশ কানপুরের কাজ করেন, সেই ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে, যদি বলো একটা খাসা মেয়ে আছে। এখন আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে হরিশ কোথায় কাজ করে, এই যে কানপুরে, হরিশ কোথায় কাজ করে, কানপুরে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, হরিশ কোথায় কাজ করে, কানপুরে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে, যদি বল একটা খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বে এম এ পাশ করিয়াছি, সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে, পরীক্ষা নাই, অমিধারী নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষা নাই, ইচ্ছা নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এখান থেকে একটা প্রশ্ন হবে, কি প্রশ্নটা হবে আমরা একটু দেখি, যে আমরা কিন্তু পরের প্রশ্নটা পাবো যে বিএ পাস করার পরে সে কোন চাকরিটা করছিল, মানে সে কি ছিল তখন, কি বেকার ছিল না কি ছিল, আমরা একটা প্রশ্ন কিন্তু পাবো এখান থেকে। আমরা যারা কিন্তু এইটুকুকে খেয়াল করেছি, কিন্তু আমরা তারা কিন্তু সবাই কিন্তু উত্তর দিতে পারবো। দেখা যাক পরবর্তী প্রশ্ন, মানে আমাদের গল্পটা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিয়াছিল, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মের তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্ল ভরবাসীর মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়ায় দনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা এবং করিবার শক্তি তাহার ছিল। মানে হরিশ ছিল এমন প্রকৃতির একজন লোক, মানে তার কথা চালাচরণ যত কিছু ছিল তার ভিতর ছিল একটা রস, মানে সে একটু মানে এমন ভাবে চলাফেরা করতো, মানে যার সাথে মিশতো সবাইকে মানে হাসি খুশিতে রাখতে খুব পছন্দ করতো এই হরিশ, সে কথাটা কিন্তু বলা হয়েছে। আর আমার মন ছিল তৃষ্ণার্ত, আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। মানে এখানে বলা রয়েছে, আমি হরিশকে বলিলাম একবার আমার মামার কাছে কথাটা বলিয়া দেখো, কারণ অনুপম কিন্তু একটা দুর্বলতা ছিল, অনুপমের একটা দুর্বলতা, সেটা দুর্বলতাটা হচ্ছে যে তার মামা, মানে সে তার মামাকে সম্মান এবং শ্রদ্ধা করত এবং ভয়ও পেত যে অনুপম। পরবর্তীতে আমাদের
হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বতই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িয়াতে চান না। কথাটা মানে হলো, হরিশ এমন প্রকৃতির লোক ছিল যে তার ভিতরে ছিল মানে একটা মানে মজা, একটা কোনো কি ব্যাপার ছিল যে সে সবাইকে কিন্তু হাসি খুশি রাখতে পারতো। এজন্য অনুপমের অনুপমের মামা যখন হরিশকে পেত তখন কিন্তু অনুপমের মামা কিন্তু হরিশকে যেতে দিত না। সে কথাটাই কিন্তু এখানে বলা রয়েছে যে মামাও তাকে পাইলে ছাড়িতে চান না, কথাটি তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা কিন্তু তাহার কাছে খুব গুরুতর মানে গুরুত্বপূর্ণ ছিল। কার কাছে? অনুপমের মামার কাছে। অনুপমের মামা কিন্তু মেয়ের চেয়ে মেয়ের বাবার যে খবরটা সেটা আগে নিত, কারণ মেয়ের এর আগে কিন্তু আমরা পড়ে এসেছি যে অনুপমের মামা কিন্তু এমন একজন বেয়াই চাচ্ছিল যে সে যা বলবে তাই হবে এবং তাকে প্রচুর পরিমাণে টাকা দিবে এবং যা বলবে তাই হবে, এটা প্রতিবাদ হবে না, সেটাই কিন্তু বলা হয়েছিল। এখন বাপের অবস্থান তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশের লক্ষ্মী মঙ্গল ঘর ভরা ছিল, এখন তাহার শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশের বংশ মর্যাদায় রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই, সুতরাং তাহারই 50 লক্ষের ঘাটতি একবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবেন না। এখানে কিন্তু কার কথা বলা রয়েছে? যে অনুপমের জন্য যে মেয়েটি চাওয়া হয়েছিল, যে মেয়েটির কথা বলা রয়েছিল মূলত হচ্ছে কল্যাণীর কথাই, মানে কল্যাণী কোথায় বাস করতো, তার বাবার একমাত্র মেয়ে ছিল সে, সেই কথাটাই বলা রয়েছে যে কল্যাণীর ব্যাপারে। পরবর্তীতে রয়েছে এই সব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া এখান থেকে একটা প্রশ্ন হবে যে মেয়ের বয়স কত ছিল, কত বিয়ের আগে যখন মামা শুনলো কত ছিল? 15 ছিল। তাই শুনিয়া মামার মন বার হইল। যখন শুনলো যে মেয়ের বয়স 15, তখনই তার মনটা কি হয়ে গেল? বার হয়ে গেল। বংশ তো কোনো দোষ নাই, মানে কথা হচ্ছে যে অনুপমের মামা যখন শুনলো যে মেয়ের বয়স 15, তখনই তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো যে তার বংশের তো কোনো দোষ নেই, মানে বংশটা তার পছন্দ মতো হয়েছে, কিন্তু মেয়ের বয়স যে 15, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহাকাশ, মানে ধরেন মেয়েটাকে বিয়ে দিবে, মানে একটা ভালো ছেলে পাচ্ছে না, সে কথাটা কিন্তু বলা রয়েছে যে ছেলে, এই যে এখানে বলা রয়েছে যে বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, একে তো বরের হাট মহাকাশ, তাহার পরে ধনুক ভাঙ্গা পণ, মানে তারপরে ধনুক ভাঙ্গা পণটা, মানে আমরা পণটা কি মূলত কি বুঝি, যে বিয়েতে যে যৌতুক দেয়, মানে টাকা পয়সা পণ হিসাবে বা গহনা যে একটা পণ, এটাকে কিন্তু পণ বলে। এখন কাজেই বাপ কেবলই সবর করিতেছে, কিন্তু মেয়ের বয়স সবর করিতেছে না, মেয়ের বয়স তো দিন দিন বেড়েই যাচ্ছে। পরবর্তীতে রয়েছে, যাই হোক হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিয়েতে মানে মামা রাজি হবে। এখন বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হইয়া গেল, মানে বিয়েটা যে অনুপমকে দিবে সেটা সমাধান হয়ে গেল। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। এখানে কি বলা হয়েছে? যে কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই কিন্তু মামা আন্দামান দ্বীপের মতো, মানে গোল আন্দামান ডিম কেমন হয়, মানে এটাকে আন্ডা বোঝাচ্ছে, আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল বার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না।
এখন কিন্তু এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে। দেখেন কোন প্রশ্নটা আসতে পারে, এখান থেকে আমরা দেখব যে কোন প্রশ্নটা আসতে পারে। এখন সমস্ত এই যে বলা রয়েছে যে কলিকাতার বাইরের যেই পৃথিবীটা সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, আন্দামান দ্বীপের সাথে তুলনা করা হয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাকে বিনু, সে আমাদের বিনু দাদা। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কন্যাকে আশীর্বাদ করিবার জন্য কাকে পাঠানো হলো, হবে আমাদের বিনু দাদা। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে রয়েছে আমার পিস্তুত ভাই, রয়েছে আবার পিস্তুত ভাই। আবার তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনার বটে। মানে যখন মেয়ে দেখে এসে কিন্তু বললেন যে খাঁটি সোনা বটে। এখন বিনু দাদার বাসাটায় অত্যন্ত আর্ট, মানে ওই কেন এই কথাটা আসলো কেন এখান থেকে, যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। কিন্তু এই কথাটার জন্য কিন্তু এখানে আসছে যে বিনু দাদার বাসাটা, মানে বিনু দাদা এই কথাটা বলার পরে বিনু দাদার বাসাটা অত্যন্ত আর্ট। সেখানে আমরা বলি চমৎকার। কেন এই কথাটা কিন্তু এই জন্য আসলো যে মন্দ নহে খাঁটি সোনা বটে, সেই কথাটাই আমরা কি বলি চমৎকার। মানে তিনি বলছেন এভাবে, কিন্তু আমরা বলি চমৎকার। সেখানে তিনি বললেন চলন সহি, মানে চলবে। অতএব বুঝিলাম আমরা ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। মানে এমন একটা মানে পেয়ে গেল যে এমন একটা বংশ পরিচয়, একটা ভালো বা টাকা পয়সা একটা মেয়ে পেয়ে গেল যাতে মানে কোনো আর বিরোধ নাই, এমন তারা যেমন চেয়েছিল ঠিক তেমনই, সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যার পক্ষেই কলিকাতায় আসিতেই হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে, এখন এখান থেকে একটা প্রশ্ন হবে যে কন্যার পিতা মানে কল্যাণীর পিতার নাম কি, এই যে মনে রাখবেন প্রশ্ন হবে। আমরা কিন্তু এখান থেকে প্রশ্নটা মনে রাখতে হবে যে পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন, তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে, মানে 3 দিন আগে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। কথাটা হচ্ছে এখানে কথাটা হচ্ছে হরিশকে কত যে বিশ্বাস করেন তাহা প্রমাণ এই যে বিবাহের 3 দিন আগে, মানে 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথমবার চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। মানে বিয়ের আগেই কি করেন, মেয়ের বাবা আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, মানে হয়তো 40 বা 39 বা 41 এরকম কিছু। চুল কাটা গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে। মানে গোপ মানে আমরা মূলত বুঝি যে আমাদের মোষধারী যেটা থাকে সেটা, মানে সেটা আস্তে আস্তে মানে পাক ধরিয়েছে, মানে সাদা হইতেছে আর কি। সুপুরুষ বটে, বীরের মধ্যে দেখিলে সকলে আগে তার উপরের চোখ, পরিবার মতোই চেহারা তাহার। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। কে বলতেছে এটা? অনুপম বলতেছে যে আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। তিনি কিন্তু চুপচাপ এই প্রকৃতির লোকই ছিলেন একটু, মানে তিনি টেকনিকে একটু কাজে ব্যবহার করতেন বেশি। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না, মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যেই শহরে কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানান প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মানে অনুপমের মামা যে আসলে কোনো কিছুতেই কম নয় সেটা কিন্তু তিনি উপস্থাপন করতেছেন। সোমনাথ বাবু এই কথা একেবারে যোগই দিলেন না। মানে অনুপমের মামা যতগুলো কথাই বললেন, তাদের কি আছে না আছে, যতগুলো সম্পত্তির কথা বললেন, কিন্তু এখানে কিন্তু মেয়ের বাবা কল্যাণীর বাবা
এই কথায় কোনো জোরদারে দিলেন না, মানে কথায় কোনো হয় না কিছুই বললেন না, মানে তার শোনার যোগ্যতা ছিল, তিনি শুনিয়ে গেলেন, সেটা কিন্তু বলা হয়েছে। দেখো, শম্ভুনাথ বাবু এ কথার একেবারে যোগ দিলেনই না, মানে কোনো কিছু বললেন না, কোনো ফাঁকে একটা হু বা হু হা কিছুই শোনা গেল না, মানে তিনি একদম শুনিয়ে গেলেন চুপচাপ। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব। নির্জীব মানে কি, একদম মানে সে তো যেমনটা চেয়েছিল যে তার ব্যয় হবে একদম এই নির্জীবের মতো, মানে সে যা বলবে তাই শুনবে, মানে এটা কোনো প্রতিবাদ করবে না, কিন্তু তিনি ভাবতেছিল যে আসলে কি সে যেমনটা চেয়েছিল ঠিক তেমনই, একেবারে কোনো তেজ নাই বেআই সম্প্রদায়ের। আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি। কেন খুশি হইলেন? শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখনই মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। মানে সে একটা কি পরিচয় দিচ্ছে যে সে অনেক কিছু, সেটাই বোঝানো হচ্ছে যে পণ সমন্বয়ে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়াছিল। পণ সমন্বয়ে দুই পক্ষেরই পাকাপাকি কথা ঠিক হইয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, মানে তার মামা সবসময় নিজের চতুর, যে নিজের মানে একটা যে পাওয়ার, ওইটাই মানে ভাবতেন যে আমি যা করতেছি তাই সঠিক, মানে আমার ব্রেন বেশি, আমার বুদ্ধি বেশি। আমাদের কিন্তু মহল্লায় বা আমাদের এলাকায় আমরা যেখানে থাকি না কেন, এরকম কিছু কিছু দুই একজন লোক অবশ্যই থাকে যে নিজেকে নিজে অনেক কিছু মনে করে, আসলে কিন্তু নিজের ভিতরে আছে জিরো, কিছুই নেই। সেটা কিন্তু এই গল্পটা কিন্তু ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন কিছু গল্প কবিতা লিখে গিয়েছেন যেগুলো ভিতরে কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে কিন্তু হুবহুব মিল রয়েছে। আমরা কিন্তু এই অনুপমের এই যে অপরিচিত গল্পের ভিতরে কিন্তু আমরা হুবহুব কিছু আমাদের কিন্তু বর্তমানের সাথে সমাজের সাথে কিন্তু কিছু আমরা মিল পাই। আমরা যখন পুরোটা গল্প পড়বো তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কি আমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যেই কথাগুলো বলে গিয়েছে, যে উক্তিগুলো বলে গিয়েছে, সেগুলোর সাথে কি একদম কিছুটা হলো মিল আছে কিনা। দেখেন এটার সাথে কিন্তু আমাদের কিছুটা মিল বর্তমান রয়েছে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে বা বিশেষ করে আমরা যেখানে বাস করি সব জায়গায় বন্ধু বান্ধব বা এমন একজন লোক থাকে যে নিজে নিজে বড় কিছু মনে করে, আর তার ভিতরে আছে ওই যে বেতো বলো ডিম মানে আন্ডা, এই আন্ডাটুকু, মানে এই যে অনুপমের মামার সাথে যেটা সাদৃশ্যপন্ন। এখন কথাবার্তায় কোথাও তিনি কিছুই ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির, মানে টাকার অঙ্ক যেটা বলছে সেটাই ছিলেন। তারপরে গহনার কথা ভরি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। আমি নিজেই এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। অনুপম বলতেছে এগুলো যে সে কিছুই জানতো না, মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। সে ভাবতো যে হয়তো যে যেগুলো বলতেছে দেওনা পাওনা সম্পর্কে যে গহনার কথা বলতেছে সেটা হয়তো এটা বিয়ের একটা অংশ সে ভাবতো, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক করার ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী, যেখানে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, যেখানে সর্বতই তিনি বুদ্ধিমান লড়াইয়ে জিতিবেন। এই যে আমরা বললাম যে অনুপমের মামার কথাটা, যে অনুপম মামা সবসময় নিজেই কিন্তু জিততে চেষ্টা করতো, ঠগার কিন্তু তিনি কাছে যেতেন না। এখন একেবারে ধরা কথা, এজন্যই আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক। এখন গায়ে হলুদ অসম্ভব রকম দম করিয়া গেল, বাহক এত গেল যে আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহার দিকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তৃত হাসিলেন।
ব্যাংবাসী, শখের কসনট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিল মিশাইয়া বর্বর কোলাহলে মওতহস্তি ধারা সঙ্গীত ও সরস্বতীর পদ্মবতী দুলিতে মানে মূলত হচ্ছে মানে বিয়ের আসনে যে আওয়াজটা হয়, বিয়ের আসনে যে বড় বড় বক্স বাজানো হয় বা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা তো আসলে দেখতেছেন যে অনুষ্ঠানটা মূলত কিভাবে সাজানো হয়, ঠিক সেই রকমই কিন্তু বিয়েতে সবকিছু একেবাদম গোছালো হয়ে গেছে। মূলত এখন শুধু বিয়ের পালা আর কি, সব একদম হয়ে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। মূলত এখানে কিন্তু সে কথাটা বলা রয়েছে। পরবর্তীতে রয়েছে যে মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না, এতে তো উঠানটাই বরযাত্রীদের জায়গা সংকুলান হইয়া শক্ত, তাহার পরে সমস্ত আয়োজনে নিতান্ত মাধ্যম রকমের। এখন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু গল্পটা শেষ দিকে কিন্তু আস্তে আস্তে চলে আসছি। তারপরে কিন্তু রয়েছে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হবে সৃজনশীল প্রশ্ন, আমরা আজকে কিন্তু সৃজনশীল প্রশ্নটা সলভ করব এবং এমসিকিউ প্রশ্ন যে হয় যেগুলো এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আজকে সলভ করবো, মানে এ টু জেড, মানে অপরিচিত গল্পের এ টু জেড যতগুলো প্রশ্ন হয় সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইহার পরে সমুনাথ বাবুর ব্যবহারটা নেহাতে ঠান্ডা, মানে এখানে সমুনাথ বাবু হচ্ছে কনের বাবা। সমুনাথ বাবু এখনো কিন্তু ঠান্ডা, তার বিনয়টা অশ্রু নয়, মুখে তো কথাই নাই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাকরা পড়া, মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি তার, তিনি কিন্তু একজন উকিল ছিলেন, সে কথাটা কিন্তু একটা প্রশ্নে আসবে আমাদের, হয়তো উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথায় হেলাইয়া নম্রতার স্থহাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়া হইতে শুরু করিয়া বড়কাতার প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে ঘোরাতেই একটা স্পার্শ ওস্পার হইত। এখন তারপরে আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে, শম্ভুনাথ বাবু হচ্ছে কে? শম্ভুনাথ বাবু হচ্ছে মেয়ের বাবা। শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। মূলত হচ্ছে অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া নিয়ে গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। মানে শম্ভুনাথ বাবু তার জামাইকে, মানে যে জামাই হবে আর কি বিয়ের মজলিসের ভিতরে, তাকে ডেকে নিয়ে আসলেন আর কি। ব্যাপারখানা এই, সকলে না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। এটা কিন্তু কে বলতেছে? অনুপমের কল্যাণীর বাবা বলতেছে। কাকে? অনুপমকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয়, তার ব্যয় তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মানে এখানে বলা হয়েছে যে হয়তো যে গহনাগুলো দিয়েছে সেগুলো হতে পারে নকল, এজন্য মানে যদি বিয়ে হয়ে যায় তখন যদি নকল হয় তখন কিন্তু আর কিছু করতে পারবে না। এজন্য বিয়ের আগে, বিয়ে শেষ হবার আগে সে কি করলেন যে গহনাগুলো কি আসলে অরিজিনাল কিনা, মানে এর ভিতরে কোনো আলাদা মানে অরিজিনাল গহনা বাদে মানে অন্য কিছু দিছে কিনা সেটা কিন্তু দেখার জন্য আগেই প্রতিকার চালালেন, সেটা কিন্তু বলা রয়েছে এখানে। তারপরে বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতির সমন্বয়ে যেই রকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাহাতেই মামা ঠিক করিয়েছিলেন দেওয়া থোয়ার সম্বন্ধে। মানে দেওয়া থোয়া বলতে মূলত হচ্ছে যা কিছু দেবে সেগুলোকে বলা হয়েছে দেওয়া থোয়া, মানে পণ হিসাবে, মানে যৌতুক হিসাবে যেগুলো দিবে সেগুলোকে বলা হয়েছে। এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না, মানে হচ্ছে কল্যাণীর বাবার মুখের কথার উপরে কিন্তু সে ভর করতে পারতেছে না। সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পাশে এবং শেখরা তাহার দাড়ির পাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেজের বসিয়া আছেন। মানে মাপার জন্য কিছু সরঞ্জাম নিয়ে বসে আছেন একটা লোক। সে মানে সেটাও সেই লোকটাও কি করলেন অনুপমের মামা নিয়ে আসলেন।
সোমনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? মানে অনুপমকে কল্যাণীর বাবা এই কথাটা বলতেছেন। এখন আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম, মানে রাগ হয়ে চুপ করে, হেট মানে কি, মাথার ভিতর মাথা গরম হয়ে গেছে সেটাকে বোঝাচ্ছে, যে আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। সোমনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সে কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এই সম্বন্ধে তোমার কিছু কি বলার আছে? মানে বলিবার নাই, সেটা কিন্তু প্রশ্ন করা হয়েছে কাকে? প্রশ্ন করা হয়েছে অনুপমকে। এখন আমি একটুকু ঘাড় নাড়াইয়া ইঙ্গিতে জানাইলাম, এইসব কথার আমার সম্পূর্ণ অনধিকার। মানে এখানে মামা যা বলবে তাই মেনে নিতে হবে, সেটাই তিনি বুঝাচ্ছিলেন ঘাড় নেড়ে, সেটাই কিন্তু বলা হয়েছে। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা করিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করবি? ওই সবাই গিয়ে বসুক। এখন সোমনাথ বলিলেন, সোমনাথ মানে কি মেয়ের বাবা বললেন, না সবাই নয়, এখানে বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন এবং সমস্ত তাহার পিতামহীদের আমলের গহনা, হাল পেশনারের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনাতে হাতে তুলিয়া লইয়া বলিলেন, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এই সব সোনা এখনকার দিনে ব্যবহার হয় না, মানে অনেক আগের এগুলো, তার মানে বাপদাদার আমলের যেটা সেগুলোর কথা বলা হয়েছে। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালাইয়া একটু চাপ দিয়া দেখাইলেন। তাহার বাকিয়া যায়, মানে তাহা বাকিয়া যায় কিনা সেটা দেখালেন। মামা তখনই তার নোট বইয়ের গহনাগুলি ফট টুকিয়া লইলেন। পাশে যাহা দেখানো হইল তাহার কোনটাই কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দেবার কথা, এগুলো সংখ্যায় দরে এবং ভারে আরো অনেক বেশি। এখানে বলা হয়েছে যতটুকু দেওয়ার কথা ছিল গহনা, তার চাইতে কিন্তু বেশি দেখলেন কে? অনুপমের মামা। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটিকে শেখরার হাতে দিয়া বলিলেন, শেখরা মূলত এখানে বোঝাচ্ছে যে শেখরা বোঝাচ্ছে যে যিনি গহনাগুলো মাপলেন, মানে যে যিনি এটাকে একটা পরীক্ষা করলেন, যিনি চেক করলেন, আমরা যেটা বুঝি তাকে কিন্তু বোঝাচ্ছে যে কি শেখরার হাতে দিয়ে বলিলেন, এইতে একবার পরখ করিয়া দেখেন, মানে মেপে দেখেন। শেখরা কহিল, ইহা বিলাতির মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারই রাখিয়া দেন, মানে এটা আপনারই, আপনি রেখে দেন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ার কন্যাকে তাহার আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না। এই আনন্দে সর্ব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জটিল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো গে। মানে এখন তার যেমন চেয়েছে তার চাইতে একটু বেশি পাওয়ার পরে সে বলতেছে যে কি, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো। সোমনাথ বাবু বলিলেন না। মানে সোমনাথ বাবু এমন সময়, মানে অনুপমের মামা
নিজে কিন্তু নিজেকে বড় একদম অনেক কিছু মনে করত, কিন্তু মানে এই যে সোমনাথ বাবু মেয়ের বাবা যে কোন সময় যে জায়গা মতো যে আসলে যে জায়গা মতো যে তাকে লজ্জাটা দেবে সেটা কিন্তু কখনোই অনুপমের মামা বুঝতে পারেনি কোন সময় লজ্জাটা দিচ্ছে। আমরা এখন কিন্তু সেটা দেখব যে সোমনাথ বাবু বলিলেন না। এ কথাটা কেন আসলো, এ কথাটা আমরা যদি পিছনে একটু চলে যাই, যে অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো, এটা যখন বললো কে, এটা যখন বললো অনুপমের মামা। অনুপমের মামার এই কথার এই কথার প্রেক্ষাপটে অনুপম যাও তুমি সবাই গিয়ে বসো এই কথার প্রেক্ষাপটে কিন্তু সোমনাথ বাবু বললেন না। কে বললেন? সোমনাথ বাবু বললেন না, এখন সবাই বসিতে হইবে না। মানে কোন সময় মানে মূলত লজ্জাটা দিচ্ছে অনুপমের মামাকে। এখন চলুন আগে আপনাদের খাওয়াইয়া দেই। মামা বললেন সে কি কথা লগ্ন। সোমনাথ বাবু বলিলেন সেই জন্যই তো কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালোই মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল মামাকে উড়িতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল, আহার মানে খাওয়া হয়ে গেল। আহার কি বোঝাচ্ছে? মানে খাওয়াকে, মানে যেটা মানে বরযাত্রীরা যাওয়ার পরে যে খাবারটা দেয় সেটা কিন্তু এই আহার। আমরা জানি যে খাবারকে আমরা আহার বলি সাধারণত। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলকে তৃপ্তি হইল। মানে সকলে খেয়ে একটা কি হলো, তৃপ্তি পেল। বরযাত্রীদের খাওয়ার শেষ হইলে সোমনাথ বাবু মানে মেয়ের বাবা সোমনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন জামাইকে খাওয়ার জন্য বলিলেন সোমনাথ বাবু মানে অনুপমকে। মামা বলিলেন সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমনি করিয়া, মানে বিবাহ হয় না কিন্তু বর কিভাবে খাবে সেটা কথা বলছে কে? তার মামা। এখন এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ অপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? এটা বলতেছে কে? অনুপমের কল্যাণীর বাবা মানে মেয়ের বাবা। মূর্তিমতী মাতৃ আঙ্গা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসতে পারিলাম না। মানে মূলত হচ্ছে মামার বিরুদ্ধে গিয়ে অনুপম বসতে পারলো না খাবার খাওয়ার জন্য, সে কথাটাই কিন্তু বলা হয়েছে এখানে। তখন সোমনাথ বাবু মামাকে বলিলেন আপনার দিকে অনেক কষ্ট দিয়েছি, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি। আমরা ধনী নয়, আপনাদের যোগ্য আয়োজনও করতে পারি নাই, ক্ষমা করবেন। রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করে না। এখন কি বলতেছে? এখন তবে মামা বললেন তা সবাই চলুন। এখন কিন্তু মামাই বিয়ের জন্য হতাশ হয়ে গেলেন। মানে মূলত হচ্ছে মামা এখন বিয়েটা কোন সময় সারতে পারবে সেটা নিয়ে কিন্তু ভাবতেছে। এখন কিন্তু এমন একটা সময় চলে যাচ্ছে যে মামাকে উচিত যে জবাবটা সেই জবাবটা এখন কিন্তু কল্যাণীর বাবা কিন্তু দিবে, কিন্তু মামা বুঝতে পারলো না যে আসলে কোন সময় যে তাকে জবাবটা দিবে। কিন্তু মামা এখন ওই স্বর্ণ অলংকার যত কিছু দেওয়ার কথা ছিল সবগুলো দেখে তিনি কিন্তু এখন দ্রুত বিয়েটা সারার জন্য চাচ্ছে আর কি, সেটাই বোঝাচ্ছে এখানে। এখন মামা বলিলেন তা সবাই চলুন, সবাই মানে যেখানে বিয়েটা হবে আমরা তো প্রস্তুতি আছি। শোভনাথ বাবু বলিলেন, শোভনাথ বাবু কিন্তু মেয়ের বাবা, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি? শোভনাথ কহিলেন ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠাট্টা নিয়ে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। কে বলতেছে? শোভনাথ বাবু বলিতেছে। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। তার কথাটা শুনে মামা কিন্তু দুই চোখ বড় করে অবাক হইয়া
চাহিয়া রইলেন, কোনো জবাব তার এখন নেই। শোভননাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করেন তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথাও বলার তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নয়। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। যার লন্ডন ভাঙ্গিয়া চুরিয়া জিনিসপত্র লন্ড ভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষ জঙ্গের পালা সারিয়া বাহিরে হইয়া গেল। এখন বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রস ও চকি ও কনসার্ট, মানে যে একটা আয়োজন সেটা আর কি, যে ব্যান্ড এন্ড বাজি যে আয়োজনটা করে নিয়ে এসেছিল বরকে, সেটা একসঙ্গে বাজিল না, এবং অম্বের যার গৌল আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথাও যেন মহানিবান্য লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকল তো রাগিয়া আগুন, কন্যার পিতা এত গুমর, কলিজে চার পোয়ায় হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? এখানে কিন্তু আরেকটু কথা আপনাদের বোঝার বাকি রয়েছে। দেখেন, বাড়ির সকল তো রাগিয়া আগুন, মানে মেয়ের পক্ষের বাড়িতে সবাই আগুন হয়ে গেছে। কন্যার পিতা এত গুমর, কলিজে চালনের, মানে এমন একটা ঘটনা, মানে এটা হচ্ছে এমন একটা চরিত্র যেটার উপর মেয়েদের কোনো আত্মসম্মান, মর্যাদা এবং তাদের যে একটা যোগ্যতা, তাদের যে একটা সম্মান, সেটা কিন্তু ওই সময় ছিল না। কিন্তু সেই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই অপরিচিত গল্পের মাধ্যমে ফুটে নিয়ে এসেছেন। কারণ এখন তারা ভাবতেছে, এখন এলাকাবাসী বা বাড়ির যারা ছিল তারা ভাবতেছে, কলিজে চার পোয়া হইয়া আসিল, সকলের বলিয়া দেখিল মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মানে বিয়ে যে ভেঙে গেল, কিন্তু এরপরে কিভাবে আপনি মেয়েকে বিয়ে দিবেন সে কথাটা বোঝাচ্ছে এখানে। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয়ে যার মনে নেই, শাস্তির উপায় কি? মানে মূলত হচ্ছে সবাই বলতেছে যার মনের ভিতরে এই ভয়টা নেই যে তার মেয়ের যে পরবর্তীতে বিয়ে হবে না, তার শাস্তিটা কি হবে, সেটা কিন্তু বোঝাচ্ছে। সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আশার হইতে নিজের ফিরাইয়া দিয়াছে। এটা বলতেছে কে? কল্যাণীর বাবা। এত বড় সৎ পাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। ভয় যাত্রা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টানা মারিয়া ফেলিয়া দেয়, আসিতে পারিলে তবেই আফসোস মিটিত। এখন বিবাহের চুক্তি ভঙ্গ এবং মানহানির দাবিতে নালিশ করিব। এখন বিবাহের চুক্তি ভঙ্গ, এবং এটা বলতেছে কে? এটা বলতেছে অনুপমের মামারা বলতেছে, মানে অনুপমের যারা ছিল তারা বলতেছে যে বিবাহের চুক্তি ভঙ্গ, মানে বিবাহের যে চুক্তিটা ছিল মানহানি, মানে আমাদেরকে যে মানহানটা করেছে, মানে সম্মানটা আমাদেরকে অসম্মান করেছে ওখানে, সেটা কথা বলছে যে নালিশ করিব। এখন বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহার হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহার পুরোই হইবে। এখন বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। মানে এটা ভাবতেছে যে শম্ভুনাথ বাবু তাদের পায়ে এসে পড়েন। গোপে রেখায় তা দিতে দিতে যতটুকু বাকি আছে তাহা পুরাই হইবে, তাদের এটা ভাবনা আর কি। কিন্তু কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতে পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া
গিয়েছিল, এখানে যে তাহাকে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারে না, মানে পারি না। দেয়ালটুকু যে আড়ালের রহিয়া গেল গো, কপালে তার ছন্দ আঁকা, চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জা রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তার কেমন কি করিয়া বলিব। এটা মানে কি অনুপম ভাবতেছে, অনুপম মানে নিজে বলতেছে আর কি। আমার কল্পলোকের কল্পলাতিটি বসন্তের সমস্ত ফুলেরই ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পারিয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সে এক পদক্ষেপ দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। দেখেন যে এখান থেকে যে প্রশ্নগুলো হবে আমরা কিন্তু চিহ্নিত করে রেখেছি অলরেডি, আর এখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আমরা সলভ করব। এখান থেকে 3-4টা বা 4-5টা সৃজনশীল আসতে পারে, মানে এখান থেকে 4-5টার ভিতরে যে কোনো একটা সৃজনশীল আসতে পারে। আমরা ওই সৃজনশীলগুলো আজকে সলভ করব এবং এমসিকিউ যেগুলো আসে আমরা সেগুলো কিন্তু আজকে সলভ করব একদম আমাদের গল্পের শেষে। দেখেন, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বেনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বেনুদার বর্ণনায় ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেকটা কথাটি স্ফুলিঙ্গের মতোই আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। অনুপম বলতেছে, বাহিরে তো সে ধরা দিলেই না, তাহাকে মানে মনেও আনতে পারিলাম না। এজন্য মন সেই বিবাহের সভায় দেয়ালটার বাহিরে ভূতের মতোই দীর্ঘাস্ব পেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছি বই কি, এবং না করিবার মতো কোনো কারণই নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে লুকোনো আছে। একলা ঘরের দরজায় বন্ধ করিয়া একদিন নিরালায় দুপুর বেলায় সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখি তখনই ছবিটির উপর আমরা কিন্তু মূলত যেই টপিকটা আজকে অপরিচিতের ভিতরে রয়েছে, মানে যেটা মূলত কি সম্পর্কে আমরা কিন্তু সবটা কিন্তু অলরেডি বুঝে ফেলেছি, সবটা শেষ করার আগেই কিন্তু আমরা বুঝে ফেলেছি অলরেডি। এখন এই জন্য কিন্তু পুরো গল্পটা কিন্তু শেষ করার প্রয়োজন হয় না, যেহেতু গল্পটা পুরোই কিন্তু আমরা সারসংক্ষেপের মতো একদম ভূমিকার ভিতরে নিয়ে এসেছি, আর আমরা অনেকগুলো বুঝে ফেলেছি। এই জন্য কিন্তু আমাদের আর মনে হয় না যে সামনে যেগুলো রয়েছে সবগুলো আমাদের পড়া লাগবে, কারণ আমাদের এখন কিন্তু প্রশ্নগুলো দেখা লাগে, কারণ আমরা প্রশ্নের ছল্পে চলে যাই। এখানে কিন্তু কি বলা রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলেছি। এখন আর আমাদের গল্পটা পড়ানোর মনে হয় না প্রয়োজন আছে। আমরা কিন্তু এখন কিন্তু প্রশ্নে চলে যাচ্ছি। এই দেখেন সৃজনশীল প্রশ্ন অলরেডি চলে এসেছি। এখানে আমরা সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখব, তারপর আমরা একটু শেষ মুহূর্তে একটু দেখে যাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রি অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয় আছে, নহিলে দাঁড়ার কোথায়। তাই বর্ষের পর বৎসর যায়, আমি এইখানে আছি। দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছুই তার কাজ করে দেই। আর মনে বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ে শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। দেখেন আমরা কিন্তু অপরিচিত গল্পের ফুল টপিকসটা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি যে অপরিচিত গল্পের ভিতরে মূলত কি রয়েছে। আমরা যদি একদম সংক্ষেপে বলি, অপরিচিত গল্পের ভিতরে রয়েছে মূলত হচ্ছে আগের যুগে, মানে আগের সময় মেয়েদেরকে যেই কটূক্তি করা হতো বা মেয়েদের যে একটা সম্মানটা দেওয়া হতো না, মানে তাদেরকে আসলে যে এমনভাবে
মূলত ব্যবহার করতো, যে তারা আসলে একটা বোঝা, ওরকম কিন্তু ব্যবহার করা হতো। মানে তাদের কথা ছিল না কোনো দাম, তাদের কিছুতে কোনো দাম ছিল না, সেই কথাটা কিন্তু একদম তুলে নেওয়া হয়েছে কিন্তু এই অপরিচিত গল্পের ভিতরে। আমরা মূলত সেই সম্পর্কে জানতে পারলাম। কিন্তু আমরা অপরিচিত গল্পের ভিতরে যে প্রেক্ষাপটটা আমরা পেলাম, সেখান থেকে যে প্রশ্নগুলো হয়, আমরা কিন্তু এখন সেই প্রশ্নের ছল্পে চলে যাব আর দেখব যে এই অপরিচিত গল্প থেকে কি কি প্রশ্নগুলো হয়। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের গল্পটার সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু এখন আসলে কিন্তু আমি বলার আগে কিন্তু উত্তর দিতে পারবে, সেটা কিন্তু বুঝতে পারি। কিন্তু এখন আমরা দেখব যে সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে আমাদের, সৃজনশীল প্রশ্নগুলো যে আমাদের রয়েছে, আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরটা কিন্তু আমরা এখন দেখবো। দেখো, প্রথমে আমাদের কি সৃজনশীল উত্তর রয়েছে আমরা একটু দেখি। আমাদের কিন্তু পরীক্ষায় এভাবে প্রশ্ন হয়, দেখা যাচ্ছে এটা হতে পারে 1 নাম্বার, এভাবে দেওয়া থাকে। আগে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য আগে আমাদের সবার আগে একটা উপরে একটা উদ্দীপক দেওয়া থাকবে, যেই উদ্দীপকটা আগে আমি ভালো মতো বুঝবো, বোঝার পরে কিন্তু আমাদের জন্য একদম উত্তর করা মানে সহজ হয়ে যাবে, মানে সঠিকভাবে আমি উত্তর করতে পারবো। কারণ গল্প যদি আমরা বুঝে থাকি, গল্পের ভিতরে যদি আমরা আমাদের যদি ভুল ত্রুটি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এখন এই প্রশ্নগুলো সলভ করা কিন্তু সময়ের ব্যাপার। কারণ সৃজনশীল প্রশ্ন মূলত হচ্ছে নিজের যে মেধাটুকু, এটা কিন্তু ছড়িয়ে দেওয়ার মতো জিনিস হচ্ছে সৃজনশীল প্রশ্নের ভিতরে। কারণ সৃজনশীল প্রশ্নগুলো একদম মুখস্থ করা লাগে যে তাও না, সৃজনশীল প্রশ্নগুলো হয় এরকম, একটা গল্প থাকে যেখান থেকে গল্পটা যদি একটু ভালো করে আমি পড়ে একবার রিডিং পড়ে শেষ করতে পারি, কিন্তু আমি সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর খুব সহজে দিতে পারি। এখানে ক এবং খ, এখানে কিন্তু আমি প্রশ্ন তৈরি করতে পারবো না, মানে নতুন কোনো প্রশ্ন মানে এখানে আমি নিজের মন মতো দিতে পারবো না। কারণ ক এবং খ জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু থাকবে একদম হুবহু বইয়ের মতো, কিন্তু এখানে দিয়ে আমাদের ঘ এবং এই যে ঘ, এই দুইটা কিন্তু আমাদের মন মতো সাজিয়ে আমরা নিতে পারবো। কারণ এই দুইটাকে কিন্তু আমরা মন ইচ্ছা মন খুলে একদম লিখতে পারবো, মন খুলে লিখতে পারবো। কারণ এই দুইটাতে আবার যদি আমরা খেয়াল করি, এটাতে হয়তো রয়েছে কত মার্ক, এটাতে রয়েছে হয়তো 3 মার্ক, আর এটাতে মনে হয় রয়েছে 4 মার্ক, মানে আর এটাতে রয়েছে 2, আর এটাতে মনে হয় রয়েছে 1, এরকমই। তাহলে কত হলো আমাদের? 4 3 7, 7 আর 2 9, 9 আর 1 আমাদের 10। এখানে দেখেন আমাদের মূলত কষ্ট করা হবে শুধু এই ক এবং খ কে নিয়ে। কারণ আবার আমরা যদি এই 3 মার্ক তুলতে পারি, 3 4 এখানে কিন্তু আমরা তুলতে পারবো। এখন আমাদের অনেকে আমরা জানিও না যে এই প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। আমরা কিন্তু প্রশ্নে চলে যাব, কিন্তু যাওয়ার আগে প্রশ্ন বলে যাওয়ার আগে কিন্তু আমরা আগে জানবো যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে লিখতে হয়। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যদি একটা আমরা ধরে নিলাম এই আমাদের একটা ফেজ, এই আমাদের একটা পৃষ্ঠা, এটাতে আমরা সঠিক উত্তরটি ক আর খ কিন্তু আমরা এই পৃষ্ঠাতে উত্তর দিতে পারবো। তারপরে পরের পেজে গ নাম্বার উত্তর হবে। তারপরের পেজে যেহেতু আমার এখানে 3 মার্ক, খেয়াল করতে হবে এখানে আমার কত মার্ক, যেহেতু 3 মার্ক আমার এখানে, যেহেতু আমার 3 মার্ক, এখানে যেহেতু আমার 4 মার্ক, কিন্তু ওইভাবে লিখতে হবে। আমরা জানি যদি আমাকে 3 মার্ক বা 4 মার্ক মার্ক পেতে হয়, আমাদের মূলত হচ্ছে একটু রচনা আকারে, মানে একটু বড় আকারে কোড লিখতে হবে। কারণ 1-1.5 পৃষ্ঠা লেখাই লাগবে, কারণ না হয় আমাকে কিন্তু 4 মার্ক দেবে না। কারণ এখানে 1 মার্কের জন্য আমি 1 লাইনে লিখতে পারবো, এখানে 2 মার্কের জন্য হয়তো 1 লাইন বা 2 লাইন হতে পারে, কিন্তু 3 মার্কের জন্য কিন্তু আমি 1 লাইন 2 লাইনে শেষ করতে পারবো না। এখন আমরা মূলত জানবো যে কিভাবে লিখতে হয়, আমরা কিন্তু সেটা জানার পরে আমরা কিন্তু উত্তরটা দেব। যাই হোক, প্রথমে আমরা দেখি অনুপমের আসল অভিভাবক কে ছিলেন। এখানে অনুপমের আসল অভিভাবক কে ছিলেন, দেখেন যদি আমরা গল্পের সাথে যদি যুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা সহজে উত্তর দিতে পারবো যে অনুপমরা হচ্ছে কে। অনুপমরা হচ্ছে অপরিচিত গল্পের মূল নায়ক, মানে মূল নায়ক মানে যাকে নিয়ে চলচ্চিত্র করা হয়, যেমন যে থাকে নায়ক, এই অনুপম কিন্তু সে নায়ক, আর কল্যাণী হচ্ছে নায়িকা। ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি কল্যাণী হচ্ছে নায়িকা, আর এই অনুপম হচ্ছে কি, অনুপম হচ্ছে নায়ক। তার মানে আমি সঠিক উত্তর হিসেবে কাকে নিব, এটা যেহেতু অনুপমের আসল অভিভাবক কে ছিল, তার মামা ছিল, আমরা লিখে নিতে পারি যে তার মামা। উত্তরটা আমরা কিভাবে করব, এভাবে লিখবো। অনুপমের উত্তরে আমরা এভাবে লিখবো, উত্তর অনুপমের আসল অভিভাবক ছিলেন। আসল কে জায়গায় শুধু ছিলেন, ছিলেন আসল অভিভাবক ছিলেন তার মামা। কত সুন্দরভাবে আমরা সাজিয়ে যদি লিখতে পারি, আমাদের কিন্তু সম্পূর্ণ মার্কসটা আমরা কিন্তু বের করে আনতে পারবো, মানে যদি সাজিয়ে লিখতে পারি। সৃজনশীলটা হচ্ছে আপনার সাজিয়ে গুছিয়ে লেখাটা। এখন যদি আমরা অনুপমের আসল অভিভাবক হচ্ছে কে, তার মামা। এখন আমাকে পরবর্তী প্রশ্ন বলছে, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিয়া ইচ্ছা আমার নেই, উক্তিটি বুঝিয়া লেখো। এখন এই যে আমরা গল্পতে পড়ে আসলাম যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিয়া ইচ্ছা আমার নাই, এটা কে বলেছিল? এটা বলেছিল কল্যাণীর বাবা। কল্যাণীর বাবা বলেছিল, এটা কল্যাণীর বাবা বলেছে। সমুনাথ
শম্ভুনাথ বাবু বলেছিল। এটা কে বলেছিল? শম্ভুনাথ বাবু, মানে কল্যাণীর বাবা। আমরা জানতাম যে ঠাট্টা সম্পর্কে যে কথাটা বলেছিল শম্ভুনাথ বাবু, আমরা কিভাবে লিখবো? যে শম্ভুনাথ বাবু। একদম আমরা ক খ কিন্তু এই উদ্দীপকটা না পড়ে কিন্তু উত্তর দিতে পারবো, কিন্তু আমরা এই গ আর গ যখন উত্তর করতে যাব তখন কিন্তু আমাদের এই উদ্দীপকটা আমাদের দরকার হবে। এই উদ্দীপকটা ছাড়া আমরা লিখতে পারবো না। এই জন্য আমরা আগে উদ্দীপকটা পড়ে আসি। ক খ আমার যেহেতু আমাদের শেষ, ক খ মানে অনুপমের আসল অভিভাবক ছিলেন তার মামা, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, যে বিভিন্ন পরীক্ষায় আসে। যতগুলো আপনি হয়তো 24, 25 এভাবে যতগুলো প্রশ্ন আছে আপনারা যদি সলভ করে দেখেন দেখবেন যে এখান থেকে প্রশ্ন হয়, মানে এগুলো প্রশ্ন হয়। এখন আমরা ঠাট্টা সম্পর্কে জানলাম যে সোমনাথ বাবুর এবং অনুপমের আসল অভিভাবক তার মামা। এখন আমাদের ঘ প্রশ্ন উত্তর, আর ঘ প্রশ্ন উত্তর দিতে হলে আগে আমাদের এটা জানতে হবে। এখন আমরা আগে জানি এটা সম্পর্কে। রফিক সাহেবের একমাত্র মেয়ে সাবিহার বিয়ে ঠিক হয় চৌধুরী বাড়ির ছেলের সাথে। বিয়ের দিন বরযাত্রী আসার পর বরের বাবা দাবি করেন আগে প্রতিশ্রুতি 2 লক্ষ টাকা মোটরসাইকেল বুঝিয়া দিতে হবে, তারপর কবুল বলা হবে। রফিক সাহেব অনেক অনুরোধ করলেন, কিন্তু বরের বাবা অনর, মানে যেটা একদম হুবহুব কার মতো? হুবহুব অনুপমের মামার মতো। হুবহুব অনুপমের মামা যেমন অনর ছিল, কিন্তু এই যে রফিক সাহেব অনুরোধ করার পরেও কিন্তু এই বরের বাবা অনর থাকলেন। অবশেষে রফিক সাহেব মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই লোভীয় পরিবারের সাথে আত্মীয়তা করতে অস্বীকার করেন এবং বিয়ে ভেঙে দেন। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম আমার যে উদ্দীপকটা রয়েছে, উদ্দীপকের সাথে আমাদের অপরিচিত গল্পের অনুপমের, কল্যাণীর যে চরিত্রটা, মানে যেভাবে বিয়েটা হওয়ার কথা ছিল, মানে বিয়ে হওয়ার আগে অনুপমের বাবা অনুপমের মামা কি করলেন, যে তার গহনা টহনা আগে বুঝে নিতে চাইলেন, কিন্তু সেই রকমই কিন্তু এই যে একদম গল্পের সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। এখন কিন্তু আমাদের যেহেতু আমরা বুঝতে পারলাম গল্পটা, মানে উদ্দীপকটা যদি বুঝতে পারলাম, এখন আমাদের কিন্তু সময় লাগবে না আর লিখতে। এখন বলা রয়েছে উদ্দীপকের বরের বাবার সাথে অপরিচিতা গল্পের মামা চরিত্রের সাদৃশ্যপূর্ণ, মানে সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। আমরা অনেকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর ভালো মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমরা কিন্তু আজকে সেটাও শিখবো যে কিভাবে সাজিয়ে লিখতে হয়। আমরা এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য সর্বপ্রথম আগে ঘ নম্বর যখন লিখবো, লেখার পরে এখানে দেখেন বলা রয়েছে উদ্দীপকের বরের বাবার সাথে অপরিচিত গল্পের মামার চরিত্র সাদৃশ্য ব্যাখ্যা করো। আমরা এটাকে কিভাবে সাজিয়ে লিখবো? আমরা লেখার আগে এভাবে লিখবো, উত্তর উদ্দীপকের, আমরা আগে লিখবো কি উত্তরটা আগে লিখে, উত্তরটা লেখার পরে আমরা লিখবো উদ্দীপকের বরের বাবার সাথে অপরিচিতা গল্পের মামার চরিত্র সাদৃশ্যপূর্ণ, মানে সাদৃশ্য ব্যাখ্যা করা। এখানে ব্যাখ্যা করো বলছে, আমরা লিখবো কি ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো। এভাবে লেখে আমরা সুন্দর করে একটা আন্ডারলাইন টেনে দেব, সুন্দর করে। কোথায়? এই যে উত্তরের পরে এই যে আমরা লিখলাম উত্তর উদ্দীপকের বরের বাবার সাথে অপরিচিতা গল্পের মামার চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করা হলো। এখন আমার মনে যা আসে আর কি, মানে আমি যেটা মানে বুঝতে পারলাম যে গল্পের সাথে কি কি মিল রয়েছে, আমরা তো আসলে বুঝতে পারলাম যে কি কিরা মিল রয়েছে। একদম হুবহু আমরা ওই নিয়মে লিখে দেবো, একদম লিখে দেবো। মিনিমাম 1 পৃষ্ঠা, কমসে কম 1 পৃষ্ঠা, মিনিমাম যদি আমি লিখতে হয় 1 পৃষ্ঠা লেখা লাগবে। এখন পরবর্তী প্রশ্নটা কি বলা রয়েছে দেখেন, পরবর্তী প্রশ্নটা বলা রয়েছে উদ্দীপকের রফিক সাহেবের যেন অপরিচিত গল্পের সম্মুনাথ, মানে সম্মুনাথ মেয়ের বাবা আর কি, কল্যাণীর বাবা সেনেরই প্রতিচ্ছবি মন্তব্যটি বিশ্লেষণ করো। এটা লেখার জন্য আমরা সর্বপ্রথম কি করব, লিখব উত্তর উদ্দীপকের রফিক সাহেবের যে, এখানে কিন্তু যেন জায়গায় আমরা কিন্তু এটা কিন্তু সাজানো লাগবে আমাদের। উদ্দীপকের রফিক সাহেবের যে অপরিচিত গল্পের সব্যনাথ, যে এখানে কিন্তু রয়েছে যেন, কিন্তু আমরা লিখবো যে অপরিচিত গল্পের সব্যনাথ সেনের প্রতিচ্ছবি মন্তব্যটি মন্তব্যটি নিচে কি লিখবো আমরা, মন্তব্যটির নিচে কি বলছে আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। বিশ্লেষণ করা হলো।
আমরা কি লিখবো? বিশ্লেষণ করা হলো, বিশ্লেষণ করা হলো। এখন আমরা যদি এইটা যদি গুছিয়ে লিখতে পারি, আমরা যদি এত সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে লিখতে পারি, যে প্রশ্নগুলো যদি আমরা এভাবে প্রশ্ন প্রশ্ন থেকে আমরা প্রশ্নের উত্তর যদি এভাবে গুছিয়ে নিতে পারি, মানে আমরা কি লিখবো? যে উদ্দীপকের রফিক সাহেবের যে অপরিচিত গল্পের সব্যনাথ সেনের প্রতিচ্ছবি মন্তব্যটি নিচে বিশ্লেষণ করা হলো, মানে নিচে বিশ্লেষণ করা হলো। তারপরে আমরা যেটা বুঝলাম উদ্দীপকের সাথে এবং আমাদের গল্পের সাথে যেটা আমাদের যেটা রয়েছে, আমরা এখন যেটা বুঝলাম আমরা কিন্তু সেভাবে উত্তর করবো। যদি আমরা এভাবে প্রশ্ন উত্তর করতে যাই, আমাদের খাতা যে কাটবে, যে আমাদের খাতা দেখবে, তিনি কিন্তু সর্বপ্রথম যখনই এত সুন্দর গুছানো ভাবে দেখবে যে এত সুন্দরভাবে লেখা হয়েছে, আমাকে কিন্তু 3 মার্ক দিবে, 4 মার্ক দিবে, যদি ভিতরে যদি ভুল না হয়, যদি আমি সঠিকভাবে লিখতে পারি। কারণ কি, আমার সর্বপ্রথম প্রশ্নটা কিন্তু দেখে কিন্তু তার কিন্তু ভালো লাগবে, কারণ প্রশ্নটা আমাদের যেভাবে বলছে ঠিক সেভাবে কিন্তু গুছিয়ে লেখা হয়েছে। এজন্য আমাদের কিন্তু সর্বপ্রথম এই দিকে খেয়াল রাখতে হবে। অনেকে করি আমরা উদ্দীপকের সাথে যে তুলনাটা হয়েছে সুন্দরভাবে লিখতে পারি, কিন্তু এটা গুছিয়ে লিখতে পারি না। এটা গুছিয়ে লেখার যে আমার প্রয়োজন, আমি সেটাও কিন্তু মনে করি না। এই জন্য ভালো হয় না যে যে আমার খাতাটা কাটবে সে কিন্তু দেখে কিন্তু মানে গুছিয়ে তো লেখাটা হয়নি। এজন্য আমি এত সুন্দর করে লেখার পরেও আমাকে কি করবে, 4-এর ভিতরে দিবে 2 বা 1 এরকম দেবে। মানে ওই যে লিখলাম এই জন্য হয়তো কষ্ট করে লেখার কারণে হয়তো 1-2 দিবে, যে মোটামুটি লেখছে এই জন্য। আর যদি আমি গুছিয়ে লিখি সুন্দরভাবে এবং গুছিয়ে লিখতে পারি, তাহলে আমাকে কিন্তু 3-এ দিবে, 4-এ দিবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সর্বপ্রথমে যে আমি প্রশ্নগুলো উত্তরগুলো কিভাবে করব, সেই দিকে আমার আগে নজরটা থাকবে। এখন এটার জন্য কিছু লাগবে না, কতে আমি শুধু উত্তরটা দিতে পারি, সমস্যা নাই। খতে কিন্তু এটা লিখতে পারবো যে ঠাট্টা সম্পর্কটা কি, সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি বলিয়াছিলেন, উক্তিটি বলেছিলেন, যেভাবে লিখি উক্তিটি বলেছিলেন কে, কে বলছে? কল্যাণীর বাবা শোভনাথ সেন বলছেন। আমরা ঠিক ওই রকমের লিখবো, কারণ খতে যেহেতু একটু যেহেতু 2 মার্ক, আমাদের একটু বেশি লেখা লাগবে কর সাইডে, এই জন্য এটুকু লিখবো আমরা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি এখানে বলছে বুঝিয়ে লেখো, আমরা লিখবো উক্তিটি বলেছিলেন বা উক্তিটি বলিয়াছিলেন সোমনাথ সেন, এভাবে লিখবো আমরা। তাহলে কিন্তু আমাদের গুছিয়ে সুন্দরভাবে সুন্দর একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তাহলে আমরা তো অনেকটাই বুঝতে পারলাম যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে উত্তর দিতে হয়, আমরা তো সেটা বুঝতে পারলাম। তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব গোছানো একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে। তাহলে কিন্তু আমাদের কিন্তু আসলে কিন্তু যে স্যার দেখবে কিন্তু ওই স্যারে কিন্তু দেখে কিন্তু তার কাছে ভালো লাগবে, কিন্তু সে পুরোপুরি মার্কটা আমাকে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে একটু দেখি। পরবর্তী প্রশ্ন বলা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিপা নিজের পায়ে দাঁড়াতে চায়, পারিবারিকভাবে তার বিয়ের কথা উঠলে সে সাফ জানিয়ে দেয় স্বাবলম্বী না হয়ে সে বিয়ে করবে না। সমাজের বাঁকা কথা অপেক্ষা করে সে এখন একটি এনজিওতে কাজ করে এবং দুস্থ নারীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মতে বিয়ে নারীর জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। এখানে প্রশ্ন বলা রয়েছে বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল, আবার বলা রয়েছে অনুপমকে মাকাল ফল বলা হতো কেন। এই দুটো কিন্তু আমি বানিয়ে লিখতে পারবো না, কারণ এই দুটো কিন্তু আমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আর আমাদের যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমি বানিয়ে লিখতে পারবো না, একদম বইতে যা রয়েছে আমাকে সেটাকেই দেওয়া লাগবে। ক আর খ কিন্তু আমি বানিয়ে লেখার কোনো সুযোগই আমি পাবো না, এই জন্য কিন্তু ক আর খ আমার বানানোর কোনো সুযোগ নেই। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল, আমরা তো জানি বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল, 15 ছিল। আমরা কিন্তু পড়েই আসলাম 15 ছিল। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল কত? বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল মাত্র 15। কত? 15 বছর। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল কত? 15। অনুপমকে মাকাল ফল বলা হতো কেন, আমরা তো এর আগে পড়ে আসছিলাম যে অনুপমকে মাকাল ফল বলা হয়, দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভিতরে কিছুই নাই, মানে এমন কিছু যে তার ভিতরে একদম ফাঁকা, এরকম কিছু কে বোঝানো হচ্ছে মূলত। সেই কারণে কিন্তু অনুপমকে মাকাল ফল বলা হতো। আমরা জানি যে মাকাল ফলের ভিতরে ফাঁপা থাকে, মানে ফাঁকা থাকে, সে কথাটা কি বোঝানো হয়েছে। তারপরে আমাদের ঘ উদ্দীপকে বলা রয়েছে, প্রশ্ন বলা রয়েছে, উদ্দীপকের নিপার কর্মকাণ্ডে অপরিচিত গল্পের কল্যাণীর কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখন নিপা মূলত হচ্ছে, নিপা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন লোক, মানে ছাত্রী,
যাই হোক, পারিবারিকভাবে তার বিয়ের কথা উঠলেও সে জানিয়ে দেয় যে সে স্বাবলম্বী না হয়ে সে বিয়ে করবে না, এবং সমাজের বাঁকা কথার অপেক্ষা করে সে এখন একটি এনজিওতে কাজ করে। মানে মূলত হচ্ছে যে কল্যাণীর ওই সময়, মানে যে কথাটা বোঝানো হয়েছে যে কল্যাণীর ওই সময় কিন্তু মেয়েদেরকে তত বেশি একটা যে মর্যাদা সেটা কিন্তু দেওয়া হতো না, কিন্তু এই উদ্দীপকে কিন্তু এই নিপা কিন্তু সেটাকে অপেক্ষা না করে, মানে সে যে মেয়েরা যে পারে, মেয়েদের যে মূল্যায়ন আছে সেটা কিন্তু সে দেখিয়ে দিয়েছে, সেই কথাটাই কিন্তু বলা হয়েছে। আর বলা হয়েছে এখানে উদ্দীপকের নিপার কর্মকাণ্ডের অপরিচিত গল্পে কল্যাণীর কোন দিকটি ফুটে উঠেছে। যে কল্যাণীর বিয়ে যখন ভেঙে যাওয়ার পরে কল্যাণী যখন বিয়ে না করার সিদ্ধান্ত নিল, যে কল্যাণী নিজে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করলো, সেটাকে কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে আমরা এটাকে কিভাবে লিখবো? উত্তর, আমরা কিন্তু প্রশ্ন সাজানো কিন্তু অলরেডি বুঝিয়ে গেছি। উত্তর, উদ্দীপকের নিপার কর্মকাণ্ডে অপরিচিত গল্পের কল্যাণীর এখানে কোন জায়গায় হবে যে দিকটি, মানে যেহেতু আমি প্রশ্নটা উত্তর করতেছি, তার মানে প্রশ্নের মতোই আমি লিখতে পারবো না, এজন্য আমি প্রশ্নকে কিন্তু তৈরি করতেছি। উদ্দীপকের নিপার কর্মকাণ্ডের অপরিচিত গল্পের কল্যাণীর যে দিকটি, এখানে কিন্তু তার মানে এটা আমরা বাদ দিয়ে দেব, কারণ কোন দিকটি আমাকে প্রশ্ন করেছে, আমি যেহেতু উত্তরটা লিখতেছি, এজন্য কল্যাণীর যে দিকটি ফুটে উঠেছে তা নিচে ব্যাখ্যা করা হলো, উঠেছে তা ব্যাখ্যা করা হলো, বা তার নিচে ব্যাখ্যা করা হলো, যেটাই লিখি যেভাবে লিখি তা ব্যাখ্যা করা হলো। এখন আমরা যদি এই প্রশ্নে চলে যাই, একই রকম নিপা ও কল্যাণীর যেন একই সূত্রে গাথা, মানে তাদের দুজনের কিন্তু একই রকম কথা, সেটা কিন্তু যুক্তি আছে। তারা প্রথাগত সমাজ ভাঙ্গার কারিগর, উক্তিটি যথাযথ মূল্যায়ন করো, মানে মূলত যে সমাজের ভিতরে মেয়েদের যে মূলত হচ্ছে যে অসম্মান, যেটা মেয়েরা পারে না, মানে মেয়েদেরকে একেবারে ছোট করে দেখা হতো, সেটা কিন্তু এরা দুইজনের ভিতরে কিন্তু ফুটে উঠেছে। তারা কি করছে? এটা ভেঙে দিয়েছে, সেটাকে কিন্তু বলা হয়েছে যে এটা মূল্যায়ন করো। এখন তুমি যদি মূল্যায়ন করতে যাও, তুমি এখান থেকে এই প্রশ্ন থেকে যে বানিয়ে যদি লিখতে চেষ্টা করো, এখানে মিনিমাম তুমি 2-3 পৃষ্ঠা লিখতে পারবা, কারণ একই রকম দুজনের কিন্তু সাদৃশ্যপূর্ণ রয়েছে, মানে দুজনের কিন্তু মতটা ঠিক রয়েছে। এভাবে যদি তুমি বানিয়ে লেখো, তুমি 2 পৃষ্ঠা লিখতে পারবা। এজন্য এই প্রশ্ন কিন্তু এভাবে তুমি তৈরি করবা। নিপা কল্যাণী যেন একই সূত্রে গাথা, তার প্রথাগত সমাজ ভাঙ্গার কারিগর, উক্তিটি নিচে বিশ্লেষণ করা হলো। কিন্তু আমাদের একটা খেয়াল করা লাগবে, যখন আমি ঘ এবং গহায় উত্তর করব, তখনই প্রশ্নের ভিতরে আমার এরকম দেওয়া আছে যে আমরা এটাতে একটা যেটা পেয়ে গেলাম, সেটা কিন্তু আমাদের প্রতিটা প্রশ্নে পাবো উদ্দীপকের নিপার কর্মকাণ্ডের অপরিচিত গল্পের কল্যাণীর এখানে বলা রয়েছে কোন দিকটি ফুটে উঠেছে। আমরা কিন্তু প্রশ্ন উত্তরে কিন্তু কোন দিকটি ফুটে উঠেছে লিখতে পারবো না, কারণ এই কোন দিকের জায়গায় আমার যে হবে, মানে যেই দিকটি ফুটে উঠেছে, খেয়াল রাখতে হবে কোন থাকলে এখানে যে দিকটি, যে মানে এটা আমি কিন্তু বানিয়ে লিখতে হবে, কারণ যেহেতু আমি প্রশ্নটাকে উত্তর করতেছি, সবসময় এটা আমাদের খেয়াল করা লাগবে। সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে কিন্তু আমাদের এটা হচ্ছে সবচাইতে 100% গুরুত্বপূর্ণ, যে আমার এটা খেয়াল রাখতেই হবে, আর না হয় কিন্তু আমার প্রশ্নটা সুন্দর হবে না। পরবর্তী প্রশ্ন, আরিফ সাহেব শিক্ষিত ও উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু সংসারে তার কোনো কর্তব্য নেই, সব সিদ্ধান্ত নেন তার মা, এমনকি নিজের স্ত্রী সন্তানের ভালো মন্দ তিনি মায়ের অনুমতি ছাড়া ভাবতেই পারেন না। মায়ের কথায় তিনি স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন, এবং সমাজের মানুষ তাকে মায়ের আসল ধরা খোকা বলে হাসাহাসি করেন। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? আমরা গল্পে পড়ে এসেছি, শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? আমরা জানি যে উকিল ছিলেন। আমরা কিন্তু পড়ে এসেছিলাম যে তার বন্ধু ছিল একজন উকিল। শম্ভুনাথ সেন কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? একজন উকিল ছিলেন। মানুষের অভাবে আমার বিয়ে আরম্ভই ভাঙিয়া গেল, কথাটি বুঝিয়ে লেখো। মানুষের অভাবে আমার বিয়ের আরম্ভই ভাঙিয়া গেল, মূলত বিয়ের মজলিসে অনেক লোক ছিল, কিন্তু প্রকৃত একজন লোক ছিল না, যে এই প্রথাটাকে ভেঙে, মানে প্রকৃত যে টাকা পয়সা বা এই স্বর্ণ অলঙ্কারের কথাটা যে বলা ছিল, এটাকে ভেঙে মানে কিভাবে যে আসল যে কথাটা, সে কথাটা বলার মতো লোক ছিল না, কিন্তু সেই কথাটা কিন্তু বোঝানো হয়েছে যে মানুষের অভাবে বিয়ের আরম্ভই ভাঙিয়া গেল, সেই কথাটা কিন্তু বোঝানো হয়েছে। এখন ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আরিফ সাহেবের সাথে অপরিচিত গল্পের অনুপমের সাদৃশ্য ব্যাখ্যা করো। একই রকম সেম ভাবে লিখবো। উত্তর, উদ্দীপকের আরিফ সাহেবের
সাথে অপরিচিতা গল্পের অনুপমের সাদৃশ্য ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা এখানে কিন্তু কিছু করা লাগবে না, আমার খালি হলো খালি আমি একটু এক্সট্রা নিয়ে আসবো, হলো দিয়ে আমি একটু আন্ডারলাইন করে দেবো। তারপরে আমি এখান থেকে লিখতে পারবো যে উদ্দীপকের আরিফ সাহেবের সাথে অপরিচিতা গল্পের অনুপমের সাদৃশ্য ব্যাখ্যা করা। এখানে আমরা জানতাম যে অনুপম তার মামার কথার বাহিরে কিছুই করতে পারতো না, কিন্তু সেই কথাটার সাথে এখানে উদ্দীপকের সাথে মিল রয়েছে কার, যে আরিফ সাহেব তার মায়ের কথাই কিন্তু সব করে, তার মানে তার মায়ের আসল ধরে থাকা একটা খোকার মতো। কিন্তু আমরা জানতাম যে অনুপমও কিন্তু তার মামার কথার বাহিরে কখনো কিছু করতে পারতেন না। সে কথাটা কিন্তু আপনি গুছিয়ে সুন্দরভাবে লিখে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে বলা রয়েছে আরিফ সাহেবের মতো অনুপমের ব্যক্তিত্বহীন, তাই তার জীবনের ট্র্যাজেডি মূল কারণ কি, উক্তিটি বিশ্লেষণ করা। আমরা যদি এটা সুন্দরভাবে পড়ে শেষ করতে পারি বা এটা বুঝতে পারি, আর যদি আমরা উদ্দীপকটা আমাদের যে অপরিচিত গল্পটা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এই গহার গয় কিন্তু উত্তর সহজে দিতে পারবো। কিন্তু আমরা পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে একটু দেখি। এখন ক খ প্রশ্নের উত্তর আগে আমরা একটু এটা পড়ে আসি। শফিক তার ছেলের বিয়েতে কনেপক্ষে দেওয়া পানিসারের মান নিয়ে সবার সামনে একটু কথা বলেন, মানে কটু কথা বলেন। যাই হোক, সে বলেন এইসব সস্তা জিনিস আমার বাড়িতে দোকাবো না, মানে সে দোকাবে না সস্তা জিনিস। কনের বাবা অপমানিত বোধ করিয়া সাথে সাথে বরযাত্রীদের খাবার পরিবেশন বন্ধ করে দেন এবং বরকে রেখে সবাইকে চলে যেতে বলেন। এখানে আমরা তো এই উদ্দীপকটা বুঝতে পারলাম, মূলত হচ্ছে আমার এটা একটা উদ্দীপক, এটা হচ্ছে আমার কি উদ্দীপক, এটা হচ্ছে আমার উদ্দীপক। মানে এই উদ্দীপকটা কিন্তু ভালো করে পড়া লাগবে, কারণ এই উদ্দীপক থেকে কিন্তু আমার এই দুইজনের আমার কি করা লাগবে, উত্তর করা লাগবে। এই উদ্দীপক থেকে এখানে থেকে কিন্তু আমার আমি কয়টা মার্ক পাবো, এখান থেকে 3 আর 4 60 মার্ক সমান কত মার্ক, 60টা মার্ক কিন্তু এখান থেকে আমি পাবো। 7 মার্ক, মার্ক কত মার্ক, তার মানে এজন্য আমার কিন্তু খেয়াল করা লাগবে সুন্দরভাবে এটা জানা। এখন আমি যদি গল্প পাওয়ার পরে লিখতে না পারি, আমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, কারণ গল্পের ভিতরে থেকে আমি কিন্তু 7টা মার্ক পেতে পারি। এখন অনুপমের বন্ধুর নাম কি, দেখেন আমরা জানতাম যে গল্প থেকে পড়ে এসেছি অনুপমের বন্ধুর নাম হচ্ছে কি হরিশ, আমরা কিন্তু এটা জানতাম অনুপমের বন্ধুর নাম হরিশ। এখন মামা কেন বিয়ের পণ যৌতুকের ব্যাপারে কোনো ছাড় দিতে চাননি, কারণ তিনি একজন লোভী লোক ছিলেন এবং তার মানে চরিত্রটাই ছিল এরকম, কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু জেনে এসেছি। এখন ঠিক গ আর গ উত্তর যখন আমরা করতে যাব, এখানে বলা রয়েছে উদ্দীপকের শফিকের আচরণে অপরিচিত গল্পের মামার মানসিকতার প্রতিফলন কিভাবে ঘটেছে। দেখেন আপনি যদি এটা খেয়াল করেন, শফিক তার ছেলের বিয়েতে পানিচার মান নির্ণয় করার কথা মানে কটুকু কথা বলেন এবং সে সস্তা জিনিস বলে মানে অস্বীকার করেন এগুলো, কিন্তু অনুপমের মামাও কিন্তু যে তার যেই গহনাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আসল বা নকল সেগুলো যাচাই করার জন্য কিন্তু চেয়েছিলেন, কিন্তু ঠিক একই রকম সাদৃশ্যপূর্ণ রয়েছে গল্পের সাথে, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু এক। আপনি কিন্তু যখন লিখতে যাবেন তখন কিন্তু আপনি 2-3 পৃষ্ঠাও লিখতে পারবেন ইচ্ছা করলে। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, আর এই প্রশ্নে কিভাবে উত্তর দিতে হয় সেটাও কিন্তু আমরা প্রতিটা প্রশ্নে জানতেছি, যে উদ্দীপকের ছবিকের আচরণ অপরিচিত গল্পের মামার মানসিকতার প্রতিফলন। এখানে লেখা আছে কিভাবে, কিভাবে তুলে দেবো আমরা, যেভাবে ঘটেছে, যেভাবে এইটুকু খালি আমার বাড়তি লেখা লাগবে এখানে, যেভাবে ঘটেছে, তার মানে এটুকু বাদ আমার, আমি যখন যে সময় লিখবো সেই সময়। উদ্দীপকের শফিকের আচরণ অপরিচিত গল্পের মামার মানসিকতার প্রতিফলন যেভাবে ঘটেছে, তারপরে আমি লেখা শুরু করব। তারপরে আবার এই প্রশ্নটা বলা রয়েছে উদ্দীপকের কনের বাবার প্রতিবাদ শম্ভুনাথ সেনের প্রতিবাদের চেয়ে ভিন্ন হলেও চেতনা এক, মন্তব্যটি যাচাই করো। এখন এখানে কিন্তু শফিক এখানে কিন্তু কথাটা বলা হয়েছে যে উদ্দীপকের কনের বাবার প্রতিবাদটা ছিল এরকম যে আপনারা সবাই চলে যান, একমাত্র বর থাকবে, মানে বরের রেখে সবাই চলে যেতে বলছে, কিন্তু উদ্দীপকের সোমনাথ সেন কিন্তু সবাইকে কিন্তু বিদায় করে দিয়েছে। এইটুকু খালি কি আলাদা, এইটুকু খালি কি ভিন্ন, এইটুকু ভিন্ন, সে কথাটা আপনি বুঝিয়ে লিখবেন। যে প্রথমে আপনি লিখবেন কিভাবে, উদ্দীপকের কনের বাবার প্রতিবাদ সমুদ্র সেনের প্রতিবাদের চেয়ে ভিন্ন হলেও চেতনা এক, তা কই জানি
চেতনা এক মন্তব্যটি যাচাই করো। আমরা লিখবো এভাবে যে চেতনা এক মন্তব্যটি যাচাই করা করা হলো। এখানে আমরা করো আমরা লিখবো কি করা হলো, করা হলো আমরা লিখবো কি করা হলো। মানে আমরা কিন্তু প্রশ্ন থেকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, প্রশ্ন থেকে কিন্তু আমরা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর আপনি লিখে দেবেন যে উদ্দীপকের কনের বাবার প্রতিবাদটা ছিল এরকম যে বরকে রেখে সবাই চলে যেতে বলা হয়েছে, আর আর সোমনাথ সেনের প্রতিবাদটা ছিল এরকম যে সবাই চলে যেতে হবে, সেটাই এরপর আপনি লিখে দিবেন এই গল্প থেকে, এবং এখান থেকে আপনি বানিয়ে লিখে দিবেন। দেখেন অপু ও দীপার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পারিবারিক জটিলতার বিয়েটা ভেঙে যায়। দীপা জেদ করে আর বিয়ে করেনি, নিজেকে সমাজ সেবায় ব্যস্ত রাখেন। অনেক বছর পর অপুর সাথে দীপার দেখা হয়। অপু দীপাকে আবার বিয়ের প্রস্তাব দিলে দীপা সবিনে প্রত্যাখ্যান করে, বলে সে এখন সবার। অপু তখন দীপার কাজে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এখন এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। এখন উদ্দীপক কিন্তু আমাদের এরকম দেওয়াই থাকবে, প্রতিটা প্রশ্নের সাথে এভাবে একটা করে উদ্দীপক দেওয়া থাকবে। এখন আমাদের উদ্দীপকটাও ভালো করে পড়া লাগবে, গল্পটা তো আমাদের পড়াই লাগবে। যদি গল্পটা পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের উত্তর করতে কিন্তু সময় লাগবে না, কারণ সহজ হয়ে যাবে আমাদের কাছে। এখানে বলা রয়েছে কল্যাণীর বাবার বন্ধুর নাম কি ছিল। কল্যাণীর বাবার বন্ধুর নাম কি ছিল। আর এখানে বলা রয়েছে ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, কেন বলা হয়েছিল। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, কেন বলা হয়েছে। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে কল্যাণীর বাবার বন্ধুর নাম কি ছিল। আমরা জানি যে কল্যাণীর বাবার যে বন্ধু ছিল, বন্ধু কিন্তু আমরা বিশেষ করে কল্যাণীর বাবার বন্ধুর নাম কিন্তু হরিষে পড়ে এসেছিলাম ওখানে, কারণ ওই হরিষে কিন্তু সবার এবং অনুপমের এবং কল্যাণীর যে বিয়েটা এই দুইজনে কিন্তু দিয়েছিল, আর অন্য কারো নাম কিন্তু আমরা পাইনি, যেহেতু বন্ধুর নাম হরিষে পেয়েছি, তার মানে কল্যাণীর বাবার বন্ধুর নাম কিন্তু হরিষে নিতে হবে আমাদেরকে। তারপরে বলা রয়েছে ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, কেন বলা হয়েছিল। এটা কিন্তু কে বলেছে, অনুপম কিন্তু বলেছে। আমরা যদি গল্পটা খেয়াল করি, অনুপমে কিন্তু এই কথাটা বলেছিল যে ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, কেন বলা হয়েছিল। মানে সে যখন বিয়ের মজলিস থেকে চলে আসা লাগলো, এখানে কিন্তু অনুপমের কোনো দোষ ছিল না, তার খালি একটু প্রতিবাদ করার যে সক্ষমতা সেটা ছিল না, কিন্তু সেই কথাটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে খতে গেল উদ্দীপকের দিবার সাথে কল্যাণীর সাদৃশ্য কোথায় আলোচনা করো। এখন কল্যাণী কিন্তু একদম দিবার সাথে কিন্তু সেম রয়েছে, তাও মানে সাদৃশ্যপূর্ণ সঠিক, সেটা কিন্তু আমরা লিখে দিব। এবং অপু ও অনুপমের পরিণতি ভিন্ন প্রেক্ষাপটে হলেও তাদের আত্মবলিতি একই বিন্দুতে মিলেছে। মানে এখানে অনুপম উদ্দীপকে অপু কিন্তু কি করেছে তার সাথে, এই যে এখানে কিন্তু সবার এই যে অপু তখন দীপার কাজে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এইটুকু খালি ভিন্ন কার সাথে, এই অনুপমের সাথে। এই অনুপমের সাথে এটুকু লিখে আমরা কিন্তু দিয়ে দুইটার যে এখান থেকে উদ্দীপক থেকে এবং গল্প থেকে কিন্তু দুদিন বেশটা লিখে দিব। তার মানে আমাদের এখানে কিন্তু এটাও শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী প্রশ্নে এখন আমরা আসি বহু নির্বাচনী প্রশ্ন যে এমসিকিউ গুলো হয়, আমরা দেখব অপরিচিত গল্প থেকে এমসিকিউ যে প্রশ্নগুলো হয় সেগুলো কিভাবে হয়, মানে কোন প্রশ্নগুলো হয়। একদম এখান থেকে হুবহু কমন পড়বে, এখান থেকে হুবহু কমন পড়বে। অনুপমের বন্ধুর নাম কি ছিল। অনুপমের বন্ধুর নাম ছিল কি হরিশ, আমরা জানি কি হরিশ, অনুপমের বন্ধুর নাম হরিশ। পরবর্তী প্রশ্ন অপরিচিত গল্পের অনুপমকে কার সাথে তুলনা করা হয়েছে। আমরা জানি যে অনুপমকে কার সাথে তুলনা করা হয়েছে, এখানে রয়েছে কুশপুদ্দা, শিমুল ফুল এবং বলা হয়েছে মাকাল ফল, তার মানে মাকাল ফলের সাথে। কার সাথে, মাকাল ফলের সাথে। অপরিচিত গল্পে অনুপমকে কার সাথে তুলনা করা হয়েছে, মাকাল ফলের সাথে। পরবর্তী প্রশ্ন অনুপমের আসল অভিভাবক কে ছিল। অনুপমের আমরা জানি আসল অভিভাবক ছিল তার মামা, তার মামা ছিল তার আসল অভিভাবক। তার মানে 3 নম্বর প্রশ্নটা আমরা কিন্তু বুঝতে পারলাম কিনা, অনুপমের আসল অভিভাবক ছিলেন কে, তার মামা। পরবর্তী প্রশ্ন কল্যাণীর বাবার নাম কি। কল্যাণীর বাবার নাম ছিল কি শম্ভুনাথ সেন, আমরা জানি কি শম্ভুনাথ সেন, সঠিক উত্তর শম্ভুনাথ সেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ওই মেয়েটির পরিচয় তো তুমি জানিলে না, এখানে কার কথা বলা হয়েছে। ওই মেয়েটির পরিচয় তো তুমি জানিলে না, এখানে কার কথা বলা হয়েছে। আমরা জানি যে এখানে
কল্যাণীর কথা বলা হয়েছে। কার কথা? এখানে বলা হয়েছে কার কথা? কল্যাণীর কথা। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। অনুপমের মামা মেয়ের বয়স নিয়ে চিন্তিত ছিলেন কেন? কারণ মেয়ের বয়স 15 বলে। মেয়ের বয়স কত? 15 বলে। অনুপমের মামা মেয়ের বয়স নিয়ে চিন্তিত ছিলেন কেন? মেয়ের বয়স 15 বলে। পরবর্তী প্রশ্ন, ট্রেনে কামরায় কল্যাণী কি পড়েছিলেন? আমরা জানি যে ইংরেজি বই। কি পড়েছিলেন? ইংরেজি বই। ট্রেনের কামরায় কল্যাণী কি পড়েছিলেন? ইংরেজি বই। পরবর্তী প্রশ্ন, সোমনাথ বাবু পেশায় কি ছিলেন? সোমনাথ বাবু পেশায় কি ছিলেন? সোমনাথ বাবু পেশায় ছিলেন একজন উকিল। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখি অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি ছিল? প্রেমের সফলতা, যৌতুক প্রথা বিরুদ্ধে প্রতিবাদ। আমরা জানি যে যৌতুক প্রথা বিরুদ্ধে প্রতিবাদ, তার মানে সঠিক উত্তর হচ্ছে যৌতুক প্রথা বিরুদ্ধে প্রতিবাদ। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমি ভাঙিয়েছি কিন্তু মস্কাইনি, উক্তিটি কার? অনুপমের মামার, শম্ভুনাথ সেনের, বেনু দাদার এবং অনুপমে। এখানে আমি ভাঙিয়েছি কিন্তু মস্কাই নেই, উক্তিটি হচ্ছে শম্ভুনাথ সেনের। কারণ শম্ভুনাথ সেন কিন্তু সবগুলো সাহায্য করে নিয়েছে, কিন্তু জবাব দেয়নি, কিন্তু সময় মতো কি করছে? সময় মতো আসল কাজটা করছে। এই জন্য আমি ভাঙিয়েছি কিন্তু মস্কাই নেই, উক্তিটি কার? শম্ভুনাথ সেনের। পরবর্তী প্রশ্ন, অনুপমের বয়স কত বছর ছিল? অনুপমের বয়স কত বছর ছিল? অনুপমের বয়স ছিল কত? 23 বছর, 27 বছর, 30 বছর, 22 বছর। এখানে অনুপমের বয়স কত বছর ছিল? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, মানে তোমরা কমেন্ট বক্সে জানাবা যে এটা কত ছিল। কারণ তোমরা যে কি বুঝলা সেটা কিন্তু আমরা বুঝবো কিভাবে? এই প্রশ্ন থেকে, যে আসলে যারা একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল এবং যারা একদম অপরিচিত গল্পটুকু মানে এ টু জেড জানতে চেয়েছিল, তারা কিন্তু এই প্রশ্নটা পাবে আর তারাই এই উত্তরটা কমেন্ট বক্সে দিবে যে সঠিক উত্তর এটা কোনটা। কত নাম্বার? 11 নাম্বার। মানে এভাবে লিখে দেবা যে 11 সঠিক উত্তর কত বছর, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এতক্ষণ যে আমরা কতগুলো প্রশ্ন সলভ করলাম এবং ফুল অপরিচিত গল্পটা জানলাম, এখান থেকে তোমাদের কিছুই করার নেই, শুধু একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যেটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবা যে এটা সঠিক উত্তর কত। যারা যারা আসলে যারা যারা মেধাবী, তারাই তো মূলত এইসব ভালো ভালো যে প্রশ্নগুলো মানে অপরিচিত গল্পের থেকে আসলে কি শিখতে পারি আমি, যারা দেখবে তারাই তো সঠিক উত্তরটা দিতে পারবে। আর যারা দেখবে তারাই কিন্তু সঠিক উত্তরটা দিতে পারবে। দেখবো যে কারা কারা পারলো এটা দেখতে, যারা যারা দেখতে পারলো তারাই হবে আসলে মেধাবী, কারণ তাদের কিন্তু উপকার আসবে। আর তারাই কিন্তু কমেন্ট বক্সে জানাবা যে এই যে 11 নম্বর অনুপমের বয়স কত ছিল, সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবা। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম। পরবর্তী প্রশ্ন, অনুপমের মা কার হাতে সংসারের সকল দায়িত্ব তুলে দিয়েছিলেন? অনুপমের মামা কার হাতে সকল সংসারের দায়িত্ব তুলে দিয়েছিলেন? আমরা জানি তার মামার হাতে, অনুপমের মামার হাতে। পরবর্তী প্রশ্ন, কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল উচ্চশিক্ষা, আত্মমর্যাদা ও দেশ সেবা, অনিশ্চিত বয়স বেশি হওয়া। এখানে হবে সঠিক উত্তর আত্মমর্যাদা ও দেশ সেবা। আমরা জানি যে কল্যাণীর আত্মমর্যাদায় যে আঘাত এসেছিল যে বিয়েটা ভেঙে যাওয়ার কারণে, আর ও দেশ সেবার এই জন্য কিন্তু হবে কল্যাণীর বিয়ে না করার কারণটা ছিল আত্মমর্যাদা ও দেশ সেবা করবে সেজন্য। এখন আমরা পরবর্তী প্রশ্নে দেখি, অনুপমকে কানপুরে যাওয়ার জন্য কে উৎসাহিত করেছিলেন? অনুপমকে কানপুরে যাওয়ার জন্য কে উৎসাহিত করেছিলেন? 14 নম্বর প্রশ্নটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। দুইটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য, দুইটা প্রশ্ন। সঠিক উত্তর কি কমেন্ট বক্সে দিয়ে দেবা। যারা যারা এ টু জেড দেখবে তারাই সঠিক উত্তরটি দিতে পারবে, যারা যারা এ টু জেড থাকবে তারাই সঠিক উত্তরটি দিতে পারবে। সোমনাথ বাবু পেশায় কি ছিলেন? সোমনাথ বাবু পেশায় ছিলেন একজন উকিল। সোমনাথ বাবু পেশায় কি ছিলেন? একজন উকিল ছিলেন। অপরিচিত গল্পে কোন ট্রেনের কথা উল্লেখ আছে? এখানে বলা রয়েছে তিতাস, লোকাল, মেল ট্রেন, এক্সপ্রেস। তার মানে মেল ট্রেন কোনটা? মেল ট্রেন। অপরিচিত গল্পে কোন ট্রেনের কথা বলা রয়েছে? মেল ট্রেন। অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবা পেশায় কি ছিলেন? তিনি কিন্তু ওকালতি করতেন, সেটাও কিন্তু ছিল ওকালতি। কল্যাণীর গলার স্বরকে অনুপম কিসের সাথে তুলনা করেছিলেন? সেতারের সুরের সাথে। আমরা জেনে এসেছি সেতারের সুরের সাথে। কল্যাণীর গলার সুরকে অনুপম কিসের সাথে তুলনা করেছিলেন? সেতারের সুরের সাথে। পরবর্তী প্রশ্নে, গাড়ি আসিবে না কথাটি কে বলিয়াছিলেন?
গাড়ি আসিবে না কথাটি বলিয়াছিলেন স্টেশন মাস্টার। কে বলেছিলেন? স্টেশন মাস্টার। গাড়ি আসিবে না কথাটি কে বলিয়াছিলেন? স্টেশন মাস্টার। পরবর্তী প্রশ্নে অনুপমের পৈতৃক সম্পত্তি আগলে রেখেছিলেন কে? অনুপমের পৈতৃক সম্পত্তি আগলে রেখেছিলেন কে? আমরা জানি যে সব কিন্তু তার মায়ে কিন্তু তার মামার হাতে ছেড়ে দিয়েছিল, এজন্য সঠিক উত্তরটি হবে তার মামা। পরবর্তী প্রশ্ন, অনুপমের আসল গুরু কে ছিলেন? অনুপমের আসল গুরু ছিলেন তার মামা। আসলে কিন্তু তার মামাকে নিয়ে বেশি প্রশ্ন, কারণ তার মামাই ছিল খলনায়ক। আমরা জানি যে একটা যদি চলচ্চিত্রের ভিতরে নায়ক এবং খলনায়ক আর নায়িকাকে নিয়েই কিন্তু মূল টপিকটা সাজানো হয়, কিন্তু এই অপরিচিতা যদি আমি একদম চলচ্চিত্রের মতো দেখি, তাহলে এটার ভিতরে নায়ক হচ্ছে অনুপম হচ্ছে নায়ক, নায়িকা কল্যাণী, এবং খলনায়ক হিসাবে কিন্তু কাজ করলো কে? তার মামা, অনুপমের মামা। এই জন্য কিন্তু খলনায়কের কথাও কিন্তু বেশি বলার থাকে, কারণ আমরা জানি যে একদম চলচ্চিত্র যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু কি হয়, খলনায়ক মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু সমাপ্তি ঘোষণা হয়, কিন্তু তারপরে নায়ক নায়িকা এক হয়ে যায়, তারপরে কিন্তু কি হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। কিন্তু এই যে মামা কিন্তু যতক্ষণ আসে ততক্ষণ কিন্তু মামার নামটাই আসবে। এখন অনুপমের আসল গুরু কে ছিলেন? মামা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বিয়ের আসরে শম্ভুনাথ বাবু কেন গয়না পরীক্ষা করতে দিয়েছিলেন? মামার সন্দেহ দূর করতে, আনন্দ পেতে, দস্ত দেখাতে, নিজেকে সস্তা প্রমাণ করতে, মামার সন্দেহ দূর করতে। আমরা তো পড়িয়ে আসলাম। পরবর্তী প্রশ্ন, অনুপম এমএ পাশ করার পর তার অবস্থান কেমন ছিল? কর্মঠ, অলস, বেকার, কর্মহীন, অন্নপূর্ণার কোল সংলগ্ন। আমরা জানি যে কর্মহীন ছিল, অন্নপূর্ণার কোল সংলগ্ন ছিল কে? অনুপম। বিএ পাশ করার পরে, এমএ পাশ করার পরে সঠিক উত্তর হবে আমাদের কর্মহীন, অন্নপূর্ণার কোল সংলগ্ন। তারপরে প্রশ্ন কি বলা রয়েছে, ঠাট্টা তো আপনি করিয়াছেন, উক্তিটি ঠাট্টা তো আপনি করিয়াছেন উক্তিটি কার? অনুপমের, শম্ভুনাথ সেনের, কল্যাণীর, বেনু দাদার। এখানে কিন্তু অনুপমের মামাকে কিন্তু শম্ভুনাথ সেনই কথাটি বলেছিলেন যে ঠাট্টা তো আপনি করিয়াছিলেন, উক্তিটি কার? উত্তর হচ্ছে শম্ভুনাথ সেনের। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে, কার নির্দেশে বিয়ে ভেঙে গিয়েছিল? এখানে আমরা জানি যে শম্ভুনাথ সেনের নির্দেশে বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ শম্ভুনাথ সেনে বলেছে যে বিয়ে আর হবে না, মানে সেটাই এখানে বলা রয়েছে যে কার নির্দেশে বিয়ে ভেঙে গিয়েছিল? শম্ভুনাথ সেনের। আমরা পরবর্তী প্রশ্ন দেখি, অনুপম কল্যাণীকে প্রথম কোথায় দেখেছিলেন? বিয়ের আসরে, স্টেশনে, ট্রেনের কামরায় এবং স্কুলে। বলেছে অনুপম কল্যাণীকে প্রথম কোথায় দেখিয়েছিলেন? বিয়ের আসরে, স্টেশনে, ট্রেনের কামরায়। তার মানে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের ভিতরে কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু রেখেই দিচ্ছি, যাতে পরবর্তীতে সঠিক উত্তরটা যাতে আমাদের আসে, মানে কোনটা হবে। আমরা কিন্তু তোমাদের যে মেধায় যাচাইটা, ওটারও কিন্তু আমাদের প্রয়োজন আছে, যে তোমরা কি আসলে কিন্তু মেধাটা কিন্তু সঠিকভাবে এখানে ব্যয় করলা কিনা। এই জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিয়ে দিব, সহজ সহজ প্রশ্ন কিন্তু দুইটা সহজ প্রশ্ন দেওয়া হয়েছে, এখনই একটা নিয়ে তিনটা। কয়টা? তিনটা প্রশ্ন, যদি অনেকগুলোর ভিতরে কিন্তু তিনটা দেওয়া হয়েছে, আর যদি একটা দুইটা দেবো, কিন্তু নাও দিতে পারি। তিনটা, এই তিনটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে, যারা সঠিক উত্তর কি, কমেন্ট বক্সে দিয়ে দিবা সঠিক উত্তর কি, যারা পারো, যে কে মেধাবী, এটা কিন্তু পরিচয় হবে কিন্তু কখন, এই কমেন্টে পরিচয় হবে যে কে মেধাবী ছিল, আসলে কে সঠিক উত্তরটি দিতে পারলো। অনুপম কল্যাণীর প্রথম কোথায় দেখেছিল? 27 নম্বর প্রশ্নে বলা রয়েছে, অনুপমের মা ও মামা কোন জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র মনে করতেন? অনুপমের মা ও মামা কোন জায়গাকে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা মনে করতেন? কানপুরকে। সঠিক উত্তর হচ্ছে কানপুরকে। পরবর্তী প্রশ্ন, অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করত? আমরা জানি যে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করত? কলকাতায়, ঢাকাতে, কানপুরে ও শিয়ালদহরে। কোথায় কাজ করতো অনুপমের বন্ধু হরিশ? আমরা জানতাম যে কলকাতা থেকে কোথায়, যে কানপুরে। কানপুর থেকে, কোথায় থেকে? কানপুর থেকে। অপরিচিতা গল্পের কথককে? রবীন্দ্রনাথ ঠাকুর, হরিশ, অনুপম এবং ভিনুদাতা। অপরিচিতা গল্পের কথক, অপরিচিতা গল্পের কে লিখেছে সেটাই বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ওগো শোনো জায়গা আছে, এই আহ্বানটি কার ছিল? ওগো শোনো জায়গা আছে, এই আহ্বানটি কার ছিল? অনুপমের, কল্যাণীর, কুলির, গার্ডের। এখানে দেখো, ওগো শোনো জায়গা আছে, এই আহ্বানটি কার ছিল? এটাও কিন্তু হোমওয়ার্ক, এটা থাকবে হোমওয়ার্ক। যে প্রশ্নটা দেখবে, যদি পারে, যে সে কিন্তু কমেন্টটা করবে। আমরা জানি যে দেখবে প্রশ্নটা সে কিন্তু কমেন্ট করবে, এটাও কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, যে 30 নম্বরের কি হবে। পরবর্তী প্রশ্ন,
বিয়ে ভাঙার পর অনুপম নিজেকে কি ভেবে সান্ত্বনা পেত? সে মুক্তি পেয়েছে, কল্যাণের স্মৃতি, মামার জেদ, ভাগ্যের লিখন। এখন এখানে কিন্তু কল্যাণের স্মৃতিও কিন্তু তার মনে থাকতো এবং ভাগ্যের যে লেখন সেটাও তিনি হিসাব করতেন। কিন্তু কল্যাণ বিয়ের ভাঙার পর অনুপম নিজেকে কি ভেবে সান্ত্বনা দিত? কল্যাণের স্মৃতি, আমরা জানি যে কল্যাণের স্মৃতিকে ভেবে সান্ত্বনা পেত। অনুপমের মামার কাছে কোনটি সবচেয়ে বড় অপমান ছিল? দরিদ্রতা, বিয়ে ভাঙ্গা, অপমান, জেদ, বজায় রাখা। আমরা জানি যে বিয়ে ভাঙ্গাটা। অনুপমের মামাকে সবচাইতে বেশি একটা অপমান করলেন কি দিয়ে? বিয়ে ভেঙে। এখন পরবর্তী প্রশ্নে, কল্যাণীর ট্রেনে কামরায় কাদের সাহায্য করেছিলেন? কয়েকজন মেয়েকে। সঠিক উত্তর হবে কয়েকজন মেয়েকে। কল্যাণীর ট্রেনে কামরায় কাদেরকে সাহায্য করেছিলেন? কয়েকজন মেয়েকে। শম্ভুনাথ সেনের মুখমণ্ডল কেমন ছিল? রাগী, শান্ত, গম্ভীর, বিমর্ষ? তিনি কিন্তু গম্ভীর হয়ে, আমরা জানি যে যখন আমরা পড়ে আসলাম, যখন আমরা মূলত গল্পটা জেনে আসলাম, তখন আমরা জানলাম যে শম্ভুনাথ সেন গম্ভীর বা বিমর্ষ হয়ে থাকতেন। মানে বিমর্ষ হয়ে গম্ভীর, চুপচাপ, আমরা জানি কি গম্ভীর হয়ে চুপচাপ হিসাবে তিনি কি করতেন? থাকতেন। মানে চুপচাপ শুনে তারপরে কিন্তু তিনি সময় মতো উচিত জবাবটা দিলেন। তার শম্ভুনাথ সেনের মুখমণ্ডল কেমন ছিল? গম্ভীর ছিল, বিমর্ষ হয়েছিল, গম্ভীর হিসাবে নিতে পারি, আমরা জানি গম্ভীর। অনুপমের মামা কেমন মানুষ ছিলেন? উদার, কৃপণ এবং লোভী, ধার্মিক এবং জ্ঞানী। আমরা জানি যে অনুপমের মামা ছিলেন একজন কৃপণ এবং লোভী লোক। পরবর্তী প্রশ্ন, অপরিচিত গল্পটি প্রথমে কোন পত্রিকা প্রকাশিত হয়? আমরা জানি সবুজপত্র। অপরিচিত গল্পের প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজপত্রে। পরবর্তী প্রশ্ন, অনুপমের বিয়ের আসরে গয়না নিয়ে কে অপমান করেছিল? অনুপমের বিয়ের আসরে গয়না নিয়ে কে অপমান করেছিল? সোমনাথ বাবু, তার মামা, শেখরা, পাড়াপড়শি? তার মামা কিন্তু গহনাটিকে যাচাই করার জন্য নিয়েছিল, আমরা জানি তার মামা। অনুপমের বিয়ের আসরে গয়না নিয়ে কে অপমান করেছিল? তার মামা। পরবর্তী প্রশ্ন, গল্পের শেষে অনুপম কোথায় ঠাঁই পেয়েছে? মার কোলে, তিতাতে কল্যাণীর বাসার পাশে, ট্রেনের কামরায়। আমরা জানি কি ট্রেনের কামরায়, কল্যাণীর বাসার পাশে, তিথে, মার কোলে। কল্যাণীর কিসের ব্রত গ্রহণ করেছিল? সন্ন্যাস, দেশ সেবা ও মেয়েদের শিক্ষা। সঠিক উত্তর হচ্ছে দেশ সেবা এবং মেয়েদের শিক্ষা। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পের অনুপমের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শুকনো নদী, কুয়াশা, মরুভূমি, বসন্তের হাওয়া? সেটা তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে দেবা। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবা যে এটা কোনটা ছিল। যারা এটু দেখবে তারাই শুধু সঠিক উত্তরগুলো দিতে পারবে। যে 3-4টা প্রশ্ন রেখে দিলাম যে তোমাদের জন্য, তোমরা কমেন্ট বক্সে দেওয়ার জন্য। তোমরা যদি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের অপরিচিত গল্প থেকে এ টু জেড সকল কিছু জানা হয়ে যাবে। একটা প্রশ্ন তোমাদের থাকবে না এখান থেকে। যদি তোমাদেরকে এমসিকিউ বা যদি তোমাদের যে কোনো প্রশ্ন যদি ধরে, তোমরা হুবহু উত্তর করতে পারবা। এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কি করবো, অপরিচিত পরে যে একটা শর্ট সিলেবাস দিলাম, ওই শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা আস্তে আস্তে ক্লাস গুলো নেব। তোমরা যদি যুক্ত থাকো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে ইনশাল্লাহ পাশ করে তোমরা কিন্তু সফলতার মুখ এবং বাপ মায়ের হাসি কিন্তু মুখে কিন্তু হাসি ফুটাতে পারবা ইনশাল্লাহ। এই জন্য তোমরা আমাদের সাথে সব সময় যুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারবা, কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবা যদি কোনো প্রশ্ন থাকে। সবাইকে ধন্যবাদ।